আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশে অনুষ্ঠান সঙ্গে আছেন শ্রী আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূর্বী জুয়েলার্স। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারে নেমেছে ভারতীয় গণমাধ্যম। অভিযোগ উঠেছে রিপাবলিক বাংলা সহ ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল নিরন্তরভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ও 20 ধারা অনুযায়ী দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় নীতির পরিপন্থী অনুষ্ঠান, অশোভন দৃশ্য সম্বলিত কোনো অশ্লীল অনুষ্ঠান, সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহিতকারী অনুষ্ঠান এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার আইনগত দণ্ডনীয় অপরাধ। অথচ ভারতীয় টিভি চ্যানেলগুলো ক্রমাগত এই আইন লঙ্ঘন করলেও অবাধে বাংলাদেশি সম্প্রচার হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলো বলছেন, বাংলাদেশি চ্যানেল ভারতে সম্প্রচার করতে হলে ভারতের অপারেটরদেরকে প্রায় 7.5 কোটি রুপি দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। অথচ মাত্র 1.5 লাখ টাকায় কিছু চ্যানেল এবং বেশিরভাগ চ্যানেল ফ্রি বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতে বাংলাদেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচার না হয় সে দেশের টিভি চ্যানেলগুলো বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক যে ন্যারেটিভ তৈরি করছে, তাই সে দেশের জনগণ, সরকার, রাজনৈতিক দল, কর্মী এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। এর প্রভাব পড়ছে দুই দেশের সম্পর্কে। গেল 15.5 বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা বলা হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই সম্পর্ককে দেখছেন একপাক্ষিক ও ভারতীয় স্বার্থবাদী সম্পর্ক হিসাবে। বারবার বৈঠক করে সীমান্ত হত্যা বন্ধ করা যায়নি। পণ্য রপ্তানিতে শুল্ক মুক্ত সুবিধা দেওয়া হলেও বাংলাদেশি পণ্যে নানান নন ট্যারিফ বাধা আরোপ করে রাখা হয়েছে, নদীর পানি আটকে রাখা হচ্ছে। আর যখন খুশি বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করা হচ্ছে। যখন খুশি তখন পেঁয়াজ, মরিচ সহ প্রয়োজনীয় পণ্য বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার, রাশিয়া, যুক্তরাষ্ট্র কিংবা যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে। অথচ গেল 15.5 বছরে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে অনেকটাই আনুগত্যের নীতিতে চলেছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আমাদের আলোচনার বিষয় বৈদেশিক সম্পর্কে সমতা ও আত্মমর্যাদার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বিনিয়ামিন মোল্লা, সুপ্রিম কোর্টের আইনজীবী ইখলাসউদ্দিন ভূঁইয়া, অনলাইনে যুক্ত আছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল তুষার। যাচ্ছি মূল আলোচনায়। অ্যাডভোকেট ইখলাসউদ্দিন ভূঁইয়া, সম্প্রতি আপনি বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের বিরুদ্ধে একটি রিট দায়ের করেছেন। কেন এই রিটটি আপনি করলেন? ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আমাদের বিজ্ঞজন আলোচক বৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি। আজকে RTV ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এমন একটা বিষয় নিয়ে এসেছেন যেটা নাকি অতীব জনগুরুত্বপূর্ণ। আমি গত 5-12-24 তারিখে এই রিটটা দায়ের করেছিলাম, কারণ আমাদের 2006 সালের পূর্বে এর কোনো নীতিমালা ছিল না, কোনো আইন ছিল না। আকাশ সংস্কৃতি কীভাবে চলবে কি চলবে না এগুলো ছিল না। তার সরকার 2006 সালে যেটা বলেছেন, মাননীয় উপস্থাপক বলেছেন 2006 সালে কেবল টেলিভিশন পরিচালনা নেটওয়ার্ক আইনের সেখানে কিন্তু মোটামুটি 14টা উপধারা বলা আছে, যেটা বলেছেন ঠিক মতোই। সেখানে দেখা যায় যে আমাদের ইতিমধ্যে, অর্থাৎ আমরা যেগুলো নাকি ভারতের চ্যানেলগুলো এই দেশে চলে, এগুলো আমরা বন্ধ করছি। আইন রয়েছে, যেখানে আইন সব দেশের সাংবিধান অনুযায়ী আইন অনুযায়ী চলবে। আমার দেশেও কিন্তু আইন রয়েছে, আইন আছে, বিধিমালা আছে, এগুলো কিছু তোয়াক্কা করে না। ইদানিং, বিশেষ করে ইদানিং দেখা যাচ্ছে যে ভারতীয় আমাদের আগ্রাসনের কারণে, বিশেষ করে যে আপনিগুলো বলছেন কতগুলো বিষয়, সামাজিক সংস্কৃতি, অপসংস্কৃতি কিংবা আমাদের দেশের যে অখণ্ডতা, সম্প্রতি আমরা দেখেছি রিউমার স্ক্যানার একটা বৈদেশিক একটা সংস্থা আছে, তারা জরিপ করে বলছে ভারতের 59টা চ্যানেল মিথ্যা কথা ছড়ায়। অর্থাৎ মিথ্যা কথা বলে আমাদের অখণ্ডতা, আমাদের বাংলাদেশের যে সাহিত্য সংস্কৃতি, আমাদের সেটা ধর্মীয়তা অনুভূতি আঘাত করে, এগুলো তারা করছে। এই জন্য পাশাপাশিভাবে আরও আমাদের যে বাচ্চার লেখাপড়া এবং আমাদের সাহিত্য সংস্কৃতি বিকাশ করা, এগুলো তারা করছে না। এবং তারা যেগুলো যাচ্ছে ঘরে ঘরে, তাদের আমাদের যে চ্যানেলগুলো আমাদের চলে না একটু ভারতে, অথচ একটু বললেন যে ভারত চালাইতে হলে 7.5 কোটি দিতে হয়, অথচ আমাদের সেগুলো কোন বালাই নেই। সেখানে বলবো যে এখানে এই যে চ্যানেলগুলো চলছে, এখানে ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের বিশেষ করে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে তাদের যে পরকীয়া বলেন, এবং সম্প্রতি গত করলো একটা ঘটনা বলি, গত করলো কেরানীগঞ্জে একটা ডাকাতি হইল। ডাকাতের বয়স হচ্ছে কত, 17-18 বছর বয়স।
এরা কি বলছে, বলছে যে আমরা চ্যানেলে দেখে উৎসাহিত হয়েছি কীভাবে ডাকাতি করতে হয়, কীভাবে অপরাধ করতে হয়, তাকে যে উৎসাহিত করেছে। এটা কে বলেছে? ওই পুলিশ কর্মকর্তা বলেছে। অর্থাৎ এই যে অবস্থা, এই অবস্থার কারণে আমাদের সামাজিক অবস্থা, এমনকি বাসা বাড়িতে কাজের বুয়ারা সহ এই চ্যানেল না দেখলে তাদের ভালো কাজ করে না। অর্থাৎ এই যে আমাদের লেখাপড়া, দোকানে দোকানে এগুলো বসে আড্ডাবাজি করা, অর্থাৎ সন্ধ্যার পরে যেগুলো চলে, আর ভারতের চ্যানেল এমনভাবে চালায়, এমন সময় এগুলো দিচ্ছে যখন আমাদের পিক আওয়ার, অর্থাৎ লেখাপড়া যখন করবে ওই সময় এগুলো চালায় না। ধন্যবাদ আপনাকে জনাব বিনিয়ামিন মোল্লা। আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু দেশের টিভি চ্যানেলগুলো নানানভাবে ভারতীয় আগ্রাসনের বৈষম্য শিকার হচ্ছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা বাংলাদেশের যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু তরুণ যুবক যুবতী তাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এবং শুধু তরুণ যুবক যুবতী নয়, ছোট বাচ্চা কাচ্চা তাদেরকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। এটার একটা বাস্তবতা আমি বলি, দেখবেন যে ছোট ছোট বাচ্চা তারা হিন্দিতে কথা বলতেছে। হ্যাঁ, মানে কি পরিমাণ ইনফ্লুয়েন্স তাদের ভিতরে হয়। এবং এই যে ভাই একটু আগে বিভিন্ন ধরনের মানে ক্রাইমের কথা বললেন, আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, আমাদের যে সোসাইটি এঙ্গেজমেন্ট, কমিউনিটি এঙ্গেজমেন্ট সার্কেল, এই জায়গাগুলোতেও আমরা দেখি যে তারা সিনেমা নাটকগুলোতে যে জিনিসগুলো দেখায়, মনের অজান্তেই মানুষের মাথার ভিতরে এগুলো ঢুকে যায়। এবং অনেক ক্ষেত্রেই এগুলো তারা দেখে যে এগুলো করে আসলে কি হয়, কেমন হয়, তাহলে এগুলো করি। হ্যাঁ, মানে বিভিন্ন ক্রাইমের বিভিন্ন রকমের পরিকল্পনা এখান থেকেই তারা পায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা তো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তাদের এই কালচারের ভিতর দিয়ে তাদের যে একটা অখণ্ড ভারতের যে একটা উদ্দেশ্য, একটা মিশন ভিশন, সেটা কিন্তু তারা ছড়ায় বিভিন্নভাবে। তাদের বিভিন্ন নাটক, সিনেমা, গান, তারপরে সিরিজ, এই সমস্ত কিছুর ভিতর দিয়ে সেগুলো ছড়ায়। তো এটা কিন্তু একটা আগ্রাসন, আমরা এটাকে বলি কালচারাল আগ্রাসন। তো এই কালচারাল আগ্রাসনের ভিতর দিয়েই কিন্তু মনস্তত্ত্ব তৈরি হয়। আর আমার মনের ভিতরে যে জিনিসটা, সেটাই কিন্তু আমি আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, অথবা সেই 71 সালের বিষয়টা এই 56 বছর পরে 2024 সালে এসে হোক, হ্যাঁ, সময় সুযোগ পেলে, পরিস্থিতি তৈরি হলে আমি কিন্তু সেটা করব, সেদিকে চলে যাব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের দেশের মানুষ এখন যেইভাবে ভারতকে বা ভারতের আধিপত্যবাদকে, আগ্রাসনকে বয়কট করছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে ভারতের টিভি চ্যানেলগুলো আমরা বয়কট করতে পারি। বাংলাদেশে ভারতের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা নাগরিক সমাজ আমাদের জায়গা থেকে আমরা সেক্ষেত্রে সহযোগিতা করি, বয়কট করি। দেখবেন যে ভারতের জায়গা থেকে তখন তারাও বলবে যে ঠিক আছে, আপনাদেরও চ্যানেলগুলো এইখানে চালান। না, খুবই আমাদের যদি আপনি বন্ধু রাষ্ট্র বলেন অথবা যদি আপনি আত্মমর্যাদার জায়গার কথা বলেন, তাহলে তো সেটাই হওয়া উচিত যে দুটি বাংলাদেশি চ্যানেল সেখানে প্রচার হলে সে দেশের দুটি চ্যানেল এখানে প্রচার হবে। সেটা থেকে সমতার ভিত্তিতে হতে হবে, সেটা তো আত্মমর্যাদার ভিত্তিতে হতে হবে। এখন বন্ধু রাষ্ট্র বারবার বলছেন, আসলে কি তারা আমাদের বন্ধু রাষ্ট্র? বন্ধু রাষ্ট্রের জায়গায় কি তারা আছে? বন্ধু রাষ্ট্র কাকে বলে, অথবা ন্যায্যতার জায়গায় কাকে বলে? আপনি যেটা বললেন যে সমান সমান, তারা আমাদের দেশে যে গণহত্যাকারী, তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। সেই দেশের প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতাকে এমনভাবে বলেছে যে ইন্ডিয়াস ভিক্টোরি, পজেশন মানে ওনারশিপ। তারা বাংলাদেশের ভিক্টোরিকে ওন করতেছে, মানে সেক্ষেত্রে বাংলাদেশেরও কোনো কন্ট্রিবিউশনের কথা তারা বলতেছে না। এইরকম পরিস্থিতিতে আমি কথাটি এই জন্যই বলেছি যে আপনারা আসলে যেই জায়গা থেকে ধরতেছেন, আমি সেই জায়গাটার সাথে আসলে একমত না। যে ন্যায্যতার সম্পর্কে আমাদের 2টা চ্যানেল চালাইতে, তারা এতগুলো চালাচ্ছে, আমাদের 2টা চালাইতে দিতেছে না, ওই পরিস্থিতিতে আসলে সম্পর্কটা নাই আসলে বাংলাদেশের। কিছু আদায় করতে হলে এখানে বার্গেইন করে আপনাকে আদায় করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব দাউদুল আশরাফ। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে বিশ্বব্যাপী নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। কিছু কিছু টিভি চ্যানেল বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আপনি ভারতীয় গণমাধ্যমের ভূমিকাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আশিক ভাই। দেখেন, ভারতীয় আগ্রাসন নানাবিধ, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, সামরিক, কূটনৈতিক এবং সাংস্কৃতিক। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, এটি সাংস্কৃতিক আগ্রাসনের অধীনে পড়ে। এর মধ্যে দুজন বক্তা বলেছেন যে কিভাবে ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে একরকমের সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে এবং একতরফাভাবে শুধু আমরা ভারতের চ্যানেল দেখি, আমাদের চ্যানেল ভারতে দেখা হয় না। এটি নিয়ে আপনার এই অনুষ্ঠানে আমরা বহুদিন আলোচনা করেছি, অনেক বছর আলোচনা করেছি। সেটির কোনো সুরাহা আমাদের সরকারের দিক থেকে পাই নাই। এবং যখনই ধরা হয় সরকারকে বা বিভিন্ন টিভি চ্যানেলের মালিককে বা টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট যারা, তারা বলে যে তারা অনেক বেশি চার্জ ধার্য করে, সে কারণে আমরা ওখানে চালাতে পারি না।
তাহলে আপনারা সেই পরিমাণ চার্জ কেন ধার্য করেন না? এখানে ভারতীয় Right. চ্যানেল চলে, ভারতীয় চ্যানেলের একটা দর্শক আছে, ব্যবসা আছে, সেই কারণে যারা ডিস্ট্রিবিউটর তারা আবার এটাকে বহাল রাখতে চায়, তাদের ব্যবসা চলে বলে। তো এই যে ভারতের সাথে আমাদের টিভি চ্যানেলগত যে বৈষম্যটা, এটা অনেক বছরের, এটা কোনো সরকার নিরসন করে নাই। এখন যে বাস্তবতা আছে, আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় ঐক্য একটা অংশ বাদ দিলে, যারা গণ অভ্যুত্থানে পতিত হয়েছে, পরাজিত হয়েছে, ওই শক্তি ছাড়া বাকি সবার মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। সেটি হচ্ছে ভারতের কোনো আগ্রাসন, ভারতের কোনো অন্যায়, ভারতের কোনো শোষণ, নির্যাতন, একতরফা যা কিছু, সেগুলো আমরা মানব না। এখন যে সরকার আছে তাদেরও কোনো রাজনৈতিক অবস্থান নেই যে তারা ভারতের সাথে ওরকম বা ওরকম করবে। ফলে জনগণের যে ঐক্য এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে কাজে লাগিয়ে এই সরকারই পারে যত রকমের বৈষম্য আমাদের সাথে ভারতের আছে, যত রকমের অসম ব্যাপার আছে, বাণিজ্য থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল, কূটনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সব ক্ষেত্রে। এবং গত 16 বছর যেভাবে বাংলাদেশের প্রতিটি খাতকে ভারত দখল করেছে, একচেটিয়াভাবে তাদের স্বার্থ হাসিল করেছে, নানাবিধ চুক্তি টুক্তি করেছে, যার মধ্য দিয়ে আমাদের কোনো স্বার্থই বজায় থাকে নাই, পুরোপুরি তাদের স্বার্থ বজায় ছিল। আমাদের সরকার ভারতের হয়ে কাজ করেছে, এক কথায় যদি বলি, ভারতের তাবিদারি করেছে, ভারতের দাসত্ব করেছে, এবং তার বিনিময়ে তারা সরকারে টিকে ছিল। এই কথা তো বহু বছর ধরে, বহুদিন ধরে আলোচনা হচ্ছে, এই 4 মাসে তো অনেক বেশি আলোচনা হয়েছে। সেই জায়গায় আমরা আমাদের অবস্থানটা বদলাতে পারছি কিনা, আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, ঐক্য তৈরি হয়েছে, আমরা যে সক্রিয় হয়েছি, এবং গোটা বাংলাদেশে যদি আপনি গণভোট নেন, কিন্তু কার্যকর তো দেখছি না। সেটাই বলছি যে এই সুযোগটা যদি আমরা এখন কাজে লাগাতে না পারি, আমি নিশ্চিত যে অন্য কোনো সময়ে, অন্য কোনো সরকার, অন্য কোনো রাজনৈতিক বা নির্বাচিত বা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসলেও পরে এই সুযোগটা পাবে না এখন যে সুযোগটা আছে। সেই ক্ষেত্রে আমরা এই সরকারের অবস্থান ভারতের ব্যাপারে কখনো একটু নমনীয়, কখনো কঠোর, কখনো চুপচাপ, কখনো মেনে নেওয়া, কখনো আপোষ করা, কখনো চুপ থাকা, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কেন আরও শক্তিশালী নয়? অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জাতীয় স্বার্থ আদায় করা, জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ রাখা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখা, এবং যা কিছু অন্যায় তার বিরোধিতা করা। ধরেন এই গত সরকারের সময় অনেক রকমের চুক্তি হয়েছে, যেগুলো একচেটিয়া বা একতরফাভাবে প্রায় সবটাই ভারতের পক্ষে গেছে। সেই চুক্তিগুলো প্রকাশ করার কথা বলা হচ্ছে, সেগুলো রিভিউ করার কথা বলা হচ্ছে, সেগুলো বাতিলের কথা বলা হচ্ছে। সরকার কিন্তু চুপচাপ, এ ব্যাপারে কিছুই বলছে না। আমরা জানি না যে এই যে 53 বছর বা 16 বছরের ভারতীয় আগ্রাসনের যে কুফল আমরা ভোগ করেছি, তার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বর্তমান অরাজনৈতিক সরকার এবং তার সাথে সমগ্র দেশবাসী, সকল শ্রেণী পেশার মানুষের যে সমর্থন, অন্তত ভারতের অন্যায়ের বিরুদ্ধে, সেটার কোনো সুফল আমরা পাবো কিনা। গত 4 মাস তারা বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার করেছে, যেসব গুজব ছড়িয়েছে, যেসব মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়েছে, যে ধরনের হেট্রেড ছড়িয়েছে, বাংলাদেশকে নিয়ে জঘন্য সব কথাবার্তা তারা বলছে, সেই জায়গায় কিন্তু আমরা পাল্টা ওরকম জঘন্য কাজ করি নাই। কিন্তু এগুলো যে জঘন্য মিথ্যাচার, অপপ্রচার এবং ঘৃণা ছড়ানো, সেই জায়গায় আমাদের গণমাধ্যমের ভূমিকাটা যথেষ্ট ভালো ছিল বলে আমি মনে করি না। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আমিনা হোসেন। গত 1.5 দশকে পররাষ্ট্র নীতি কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সমতা এবং আত্মমর্যাদার পরিচয় আমরা কতটুকু দিতে পেরেছি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। না, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে শুধু ভারতের লেন্স থেকে দেখতে রাজি না, কারণ পররাষ্ট্র নীতিটা একটা বড় জিনিস, এবং সেই জায়গাটাতে দেখেন অনেকগুলো আমরা এমন এক মানে পররাষ্ট্র নীতিতে আমরা যদি আমাদের মূল জায়গাটা দেখি, যেটা জোট নিরপেক্ষতা আমরা বলে থাকি, সেই জায়গাটায় আমার মনে হয় ওভারঅল জায়গাটা আমি বৃহত্তর লেন্সটা যদি রাখি, সেই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ একটা নিজস্ব স্ট্র্যাটেজিক অটোনমি যেটা আমরা বলি, সেটা বজায় রাখতে সক্ষম হয়েছে। কিন্তু যেই জায়গাটাতে আমাদের মানে প্রবলেম হলো, সেটা হলো যে পররাষ্ট্র নীতিটা না সামহাও, বিশেষ করে শেষের দিকে, এটা না অনেকটা আমাদের অভ্যন্তরীণ নীতির একটা হোস্টেজ হয়ে গেছিল। এবং যেহেতু আমরা বিগত সরকার ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল, এবং পরপর 3টা নির্বাচন আমরা দেখেছি বিতর্কিত হয়েছে, সেখানে ভারতের একটা ডাইরেক্ট ভূমিকা আমরা বলতে পারি সেটা ছিল, এবং সেই নির্বাচনগুলো কিভাবে হবে, কিভাবে পরিচালিত হবে, সব কিছুর মধ্যে আমরা দেখেছি ভারতের একটা হস্তক্ষেপ। সেখানে আমাদের আমি মনে করি যে আমাদের
ওই ভারত নির্ভরশীলতাটা অনেক বেড়ে গেছিল, এবং সেইখান থেকে আমরা ঠিক বের হয়ে আসতে পারিনি। সো রাদার দেন আমি মানে ফরেন পলিসির জায়গাটা সেখানেই একটা ক্যাপটিভ জায়গাতে আমরা এসে গেছি। কিন্তু ফরেন পলিসি তো অনেকগুলো ইস্যুস ছিল, ধরেন রোহিঙ্গা ইস্যু ছিল, তারপরে ধরেন ইন্ডো প্যাসিফিকের জায়গাটা ছিল। যেহেতু 2024 সাল শেষ হচ্ছে, সামনে 2025 সাল আসছে, আমি বড় ক্যানভাসের মধ্যেই আনছি। তারপরে ধরুন ইকোনমিক ডিপ্লোম্যাসির কথা যদি আমি বলি, সব কিছুকে নিয়েই আমি কিন্তু কথা বলার এখানে চেষ্টা করছি। সেই জায়গাগুলোতে আমি মনে করি যে কতগুলো জায়গা ছিল যেখানে আমাদের কিছু, এটা তো আমি বলতে পারবো না যে হ্যাঁ আমরা সব জায়গায় ফেলিয়ার হচ্ছে, তা তো না, আমাদের কিছু সাকসেস স্টোরিজ তো আছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আবার অনেক, যেটা আমি বললাম যে যেহেতু আমাদের মানে ফরেন পলিসি পার্টিকুলারলি একটা সময় আসে, ইট বিকেম ক্যাপটিভ টু ডোমেস্টিক পলিটিক্স, আর ওইটাই আমাদের মূল একটা বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছিল। আপনি যদি ক্ষমতায় টিকে থাকার জন্য অন্য একটা রাষ্ট্রের উপরে নির্ভরশীল হন, তাহলে আপনি সমতা বা স্বাধীনভাবে আপনি কেমন করে একটা সেই জায়গাটাতে আপনি কেমন করে বার্গেন করবেন বা কথা বলবেন, সেই অবস্থান তো বাংলাদেশে ছিল না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল নূর তুষার, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ তৈরি করছে, তার কাউন্টার ন্যারেটিভ আমরা কতটুকু তৈরি করতে পেরেছি? এই বিষয়টা আসলে একটি দীর্ঘদিনের অবহেলার ফসল। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভারতে আমাদের যে হাই কমিশন আছে সেখানে প্রেসের দায়িত্বে যাকে দেয়া হয়েছিল সে ইংরেজি তো দূরের কথা, বাংলাও পারত না। এবং শুধু তাই না, আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় এরা তাদের উপযুক্ত যে কাজ, সেই কাজগুলি কখনোই করে নাই বলে ধীরে ধীরে এই বিষয়টি প্রবল হয়েছে এবং এখন আমরা তার আমি বলবো যে ফলাফল আরো গভীরভাবে উপলব্ধি করতে পারছি। আপনার এই অনুষ্ঠানে এসেই আমি এর আগেও বহুবার আগের সরকারের সময় এই বিষয়টির প্রতিবাদ করেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। ভারতের সঙ্গে আমাদের যে অসম বিষয়টি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ক্যারেজ ফি। ওইখানে যখন আমাদের কোনো চ্যানেল প্রচার করতে হয় তারা একটি অবাস্তব অঙ্কের ক্যারেজ ফি দাবি করে এবং এই ক্যারেজ ফিটি নিয়ে কখনোই আমাদের তথ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা সংস্কৃতি মন্ত্রণালয় তারা যখনই তাদের যৌথ বৈঠক হয়েছে কখনো এই বিষয়টি নিয়ে কথা বলে নাই। আমাদের যত বিনিময় চুক্তি আছে সেই সব বিনিময়ের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি আছে এবং সেই বিনিময় চুক্তিতে শুধু যে টেলিভিশন বৈষম্য বা অধিকার হারিয়েছে তাই নয়, আমাদের ফিল্মও কিন্তু একইভাবে নির্যাতিত ভারতীয় ফিল্ম দিয়ে। এবং শুধু তাই না, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে ফেসবুক বলেন বা অন্যান্য যে সাইটগুলি বলেন সেগুলি নিয়ন্ত্রিত হয় মূলত ভারত ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অফিস দিয়ে। বিজ্ঞাপনগুলিও অনেক ক্ষেত্রে, বিশেষ করে বহুজাতিক সংস্থার যে বিজ্ঞাপনী সংস্থাগুলি রয়েছে তাদের বিজ্ঞাপনী মেটেরিয়াল পর্যন্ত বিদেশ থেকে আসে। এখন আমরা কি করতে পারতাম? আমরা প্রথমে যেটি করতে পারতাম সেটি হচ্ছে আমরা সমান ক্যারেজ ফি অথবা অধিকতর ক্যারেজ ফি নির্ধারণ করতে পারতাম। আমি ওখানে গেলে কোটি টাকা ক্যারেজ ফি দিব, কিন্তু আমার এখানে আসলে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে তারা তাদের চ্যানেল চালাতে পারবে, এরকম একটা উজবুকি নিয়ম, এটার তো কোনো অর্থ নাই। কিন্তু এই কাজটি আমাদের আগের সরকার মেনে নিয়েছিলেন, শুধু মেনে নেনই নাই, আরেকটি কাজ তারা করতেন, আপনার নিশ্চয়ই মনে আছে, উন্নয়নের বিজ্ঞাপন চালাতেন ভারতীয় চ্যানেলে। ভারতের চ্যানেলে কেন আমাদের উন্নয়নের বিজ্ঞাপন চলবে? এবং শুধু তাই না, সেই উন্নয়নের বিজ্ঞাপনে কিছু কিছু ভারতীয় শিল্পী অংশ নিতেন, যেন আমাদের উন্নয়নে ভারতের আনন্দের সীমা নাই। এই যে উদ্ভট ব্যাপার স্যাপার এগুলি কিন্তু আমরা দেখেছি। এখন আমরা এই কাউন্টার ন্যারেটিভ কিভাবে তৈরি করতে পারতাম? একটি হচ্ছে আমরা আমাদের চ্যানেলগুলিকে অনেক বেশি পরিমাণে সত্য যে তথ্য সেটি দিয়ে আমরা প্রচার চালাতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের প্রচার তো সেখানে পৌঁছাচ্ছে না, ভারতীয় নাগরিকরা কিন্তু আমাদের এই চ্যানেল দেখতে পাচ্ছেন না। অন্যদিকে ভারত কিন্তু আমাদেরকে উদ্দেশ্য করে এই প্রচারগুলি করছে না। ভারত একটি যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যে ধরনের যুদ্ধ পরিবেশে তাদের নাগরিকেরা তাদের করের টাকা দিয়ে আমাদেরকে উৎপাত করাকে মেনে নেবে। ভারতের উদ্দেশ্য কিন্তু আমাদেরকে খেপানো না, ভারতের উদ্দেশ্য হচ্ছে ভারতীয় নাগরিকদেরকে খেপিয়ে তোলা, যাতে করে তাদের নেতারা আমাদের নামে উদ্ভট কথাবার্তা বলা, তাদের ভাষণে আমাদেরকে হেয় করা, আমাদের বিরুদ্ধে নানান ধরনের আজে বাজে কথা বলা বা সংগ্রামের ডাক দেওয়া, এগুলি যদি দেন তাদের নাগরিকরা যেন এগুলিতে খুশি থাকে, কারণ তারা যাতে মনে করে যে বাংলাদেশে একটা ভয়াবহ কাণ্ড হচ্ছে এবং ভারত আসলে খুব ভালো কাজ করছে। এরা কিন্তু তাদের জন্যই রিপাবলিক টিভি বলেন বা অন্যান্য যারা আছেন, বিশেষ করে ওইখানে কতগুলি বানর সদৃশ উপস্থাপক আছেন যার মধ্যে একটা নাম আমি জেনেছি,
ময়ূরের সাথে তার নামের সম্পর্ক আছে। তো সেই লোকটা এমন ভাবে লাফালাফি করেন, আমি বুঝি না যে কোন একটি টিভি চ্যানেলের সাধারণ যদি এথিক্যাল বা আপনি যদি মনে করেন যে নন্দনতাত্ত্বিক কোনো বৈশিষ্ট্য থাকে, সেটা তো এটা জানা যে একজন উপস্থাপক এইভাবে কথা বলবেন, পকেটের মধ্যে আমাদেরকে ভরে ফেলেছেন, হঠাৎ আমাদেরকে কেটে আলাদা করে দেবেন, না না না, এমন উদ্ভট কথাবার্তা, এগুলা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের পক্ষে বলা সম্ভব না। আপনি যদি আমাদের সম্প্রচার নীতির কথা বলেন, সেখানে কিন্তু স্পষ্ট হয়ে বলা আছে। আমাদের মুশকিল হচ্ছে যে আশিক, মুশকিল হচ্ছে যে আমাদের যে সম্প্রচার নীতিমালা, এটা আমাদের উপরে প্রযোজ্য। ফলে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমাদের সম্প্রচার নীতিমালার বিরোধী এই ধরনের অনুষ্ঠান প্রচার করার কারণে আমরা আমাদের এখানে ভারতীয় চ্যানেলগুলিকে বন্ধ করে দিতে পারতাম। কিন্তু বন্ধ করে দিলেই তারা যেটা শুরু করবে সেটা হচ্ছে, দেখেন দেখেন এইখানে তো বাক স্বাধীনতা নাই, এখানে তো অধিকার নাই, তারা আন্তর্জাতিক চ্যানেল বন্ধ করে দিচ্ছে। সেটা কিন্তু অলরেডি করেছে, ভারতীয় চ্যানেলগুলো প্রচার করেছে যে বাংলাদেশের 9টি চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে আমি একটা প্রস্তাব করতে চাই আর কি। কি? প্রস্তাবটা হচ্ছে এইরকম যে যদি আমাদের আগের সরকার পয়সা দিয়ে উন্নয়নের বিজ্ঞাপন চালাতে পারে ভারতীয় চ্যানেলে, তাহলে ভারতে দেখা যায় এমন বিভিন্ন জায়গার চ্যানেল আছে যারা ক্যারেজ ফি দিয়ে ভারতে দেখায় তাদের অনুষ্ঠান। সেসব চ্যানেলে আমরা এখন আমাদের কাউন্টার ন্যারেটিভ প্রচার করি, অসুবিধা কি? সেই তো পয়সা খরচই হচ্ছিল। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন, আমাদের দেশি কোম্পানিগুলি ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দেয়, কিন্তু ভারতীয় চ্যানেলগুলি আমাদের চ্যানেলগুলিতে সেইভাবে বিজ্ঞাপন না দিয়ে, তাদের যেহেতু এখানে স্পিল ওভার অনেক বেশি, অর্থাৎ ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দিলে আমরা দেখি, সেজন্য তারা তাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে দেখিয়ে দেয়। আমরা অনেকবার বলেছিলাম ক্লিন ফিট করে দিতে, ভারতীয় কোনো বিজ্ঞাপন যেন বাংলাদেশে দেখা না যায়। আমাদের এখানে ভারতীয় চ্যানেল চালাতে গেলে ক্লিন ফিট চালাতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। উল্টো জুয়ার ব্যবসায়ী এসে আমাদের খেলার মাঝখানে বিজ্ঞাপন দিয়েছে, জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হয়েছে বাংলাদেশের টিভি চ্যানেলে, এবং এটা নিয়ে কথাবার্তা বলতে গেলে তারা শুনেছেন কিন্তু তারা কোনো ব্যবস্থা নেন নাই। জুয়া কেউ খেললে তাকে ধরে নিয়ে গেছেন, কিন্তু জুয়ার বিজ্ঞাপন প্রচার করার জন্য তাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই। তো এই যে অন্যায় আচরণ, এই অন্যায় আচরণ আমাদের সরকার আমাদের উপর করেছে এবং ভারতীয় স্বার্থ রক্ষা করেছে আমাদের টিভি চ্যানেলগুলি বা আমাদের মিডিয়ার উপরে, এবং এটি করতে গিয়ে তারা নানা ধরনের কাজ করেছে। বিভিন্ন টিভি চ্যানেলে ভারতীয়দের কাজ করারও সুযোগ করে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে যখন নতুন টিভি চ্যানেলগুলি হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় যে প্রতিষ্ঠানগুলি আছে তারা সেগুলি কারিগরি সহায়তা যাতে দিতে পারে সেই জন্য নানা ধরনের সুবিধাদি এই সংস্থাগুলিকে দেওয়া হয়েছে। ফলে এই বিষয়টা কিন্তু অনেক গভীর জায়গাতে প্রতীত। আমি বরং প্রস্তাব করতে পারি, একটি হচ্ছে যে আমরা যে চ্যানেলগুলি ভারতে দেখা যায় এমন জায়গাতে আমাদের কাউন্টার ন্যারেটিভ প্রচার করার ব্যবস্থা নিতে পারি। দ্বিতীয় হচ্ছে অতি দ্রুত ভারতের সঙ্গে একটি যৌথ সাংবাদিক বা মিডিয়া কর্মী সভা ডেকে সেখানে ভারতীয়দের হয় আমরা আমন্ত্রণ জানাতে পারি, অথবা আমরা ভারতের সঙ্গে কোনো নিউট্রাল গ্রাউন্ডে, ধরেন দুবাইতে কিংবা সিঙ্গাপুরে কিংবা অন্যান্য জায়গাতে তাদেরকে দাওয়াত দিতে পারি এবং আমরাও যেতে পারি, এবং সেখানে গিয়ে একটি উন্মুক্ত সংলাপ হতে পারে, যে সংলাপটি সারা পৃথিবী দেখবে এবং মানুষ জানতে পারবে যে তাদের মিডিয়া কি ধরনের অন্যায় কাজ করে চলেছে। তৃতীয় হচ্ছে আমরা আমাদের এইখানে ভারতীয় চ্যানেলগুলোর উপরে ক্যারেজ ফি বাড়িয়ে দিতে পারি, যাতে করে তারা এটি দিতে গিয়ে হিমশিম খায়। এবং শুধু তাই না, যেসব কেবল অপারেটর ভারতীয় চ্যানেল প্রচার করবেন তাদের উপরে আমরা অধিকতর কর আরোপ করে দিতে পারি, যাতে আমাদের কেবল অপারেটররা নিজের থেকেই ভারতীয় চ্যানেল প্রদর্শনে নিরুৎসাহিত হয়ে যান। যেমন আমাদের এখানে ভারতের অনেক পচা ধচা চ্যানেলও দেখায়। কেন দেখায়? কারণ এটা তো ফ্রি, সোজা পাচ্ছে, চালিয়ে দিচ্ছে। ভারতীয় চ্যানেলের যে প্যালেটটা আছে 30-40টা চ্যানেলের, ওটা একসঙ্গে তারা তুলে দিচ্ছে। কিন্তু আপনি দেখবেন ভারত যতই ফ্রি দিক, ভারত থেকে যখন স্পোর্টস প্রচারিত হয় সেটা কিন্তু আমরা ফ্রি পাই না। আরেকটা জিনিস আছে, ভারতীয়রা একদিকে যেমন তাদের লোকদের উৎসাহিত করার চেষ্টা করছে যুদ্ধংদেহী একটা মনোভাবে নিয়ে যাওয়ার জন্য, আমাদের মানুষদের মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা কিন্তু প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছো, এবং আমাদেরকে প্রতিনিয়ত তারা মানসিকভাবে বিব্রত করার চেষ্টা করছে। আমি মনে করি যদি এই ধরনের অনুষ্ঠান তারা প্রচার করে, তাহলে আমরা কাউন্টার কিছু অনুষ্ঠান ভারতীয়রা দেখতে পাক বা না পাক আমাদের মানুষের জন্য তৈরি করতে পারি, যেখানে আমরা ধরে ধরে এই যে লোকগুলি যারা উল্টাপাল্টা ন্যারেটিভ দিচ্ছে তাদের এই যুক্তিগুলিকে আমরা খণ্ডন করে দেব। আমরা খুবই চমৎকার ভাবে আমাদের মানুষকে বুঝিয়ে দেব। সদৃশ্য যে ময়ূরী যার নাম আমি ইচ্ছা করে তার নামটা বলি না আর কি। এইরকম উদ্ভট জিনিসও আমাদের টেলিভিশনে আমরা এইসব পাগল অর্ধ পাগল এদেরকে দেখতে হচ্ছে এবং আমাদেরকে গেলানো হচ্ছে। আপনি দেখবেন অর্ধন্মাদ সে যেমন আছে, আরো একজন আছে, ইংরেজিতে বলে, তার নাম হচ্ছে পালকি। এখন এই যে পালকি, কলকি, ঝলকি যা আছে, তারা বারবার একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কি নাই সেটি তো আমাদের জন্য একটি চিন্তার বিষয়। ফলে আমরা তো নিজের থেকেই সম্প্রীতি রক্ষা করছি, এক। দুই হচ্ছে আমাদের এখানে
বারবার তারা বলার চেষ্টা করছেন যে সনাতন ধর্মাবলম্বীদেরকে আমরা নির্যাতন করছি। ভারত কি শুধু সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ দেখে? ভারত কি আর মানুষদের অধিকার বা আর মানুষদের শান্তি শৃঙ্খলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই? ভারত কি মূলত সনাতন ধর্মাবলম্বীদের একটি দেশ, যে পৃথিবীতে যেখানেই সনাতন ধর্মাবলম্বীরা অসুবিধায় পড়বে ভারত সেখানে রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হবে? ভারত কিন্তু শ্রীলঙ্কা থেকে একইভাবে বিতাড়িত হয়েছে, ভারত কিন্তু মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের একটি সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে নেপাল, যেখানে সনাতন ধর্ম কিন্তু তাদের রাষ্ট্রের একটি ধর্ম, সেখানে নেপাল থেকেও তারা কিন্তু প্রবলভাবে বিতাড়িত হয়েছে। ভারতের কিন্তু এখন ভুটান ছাড়া আর কোথাও জায়গা নাই। ফলে ভারত যে প্রতিনিয়ত একঘরে হয়ে যাচ্ছে এটাও তারা বুঝতে পারছে না। এর কারণ কিন্তু ভারতের রাজনীতি, এবং ভারতের রাজনীতিবিদরা এটা ডেলিবারেটলি করছেন, কারণ ভারতে একটি ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটেছে, যে ধর্মভিত্তিক রাজনীতিবিদরা ভারতীয়দেরকে ধর্মের ভিত্তিতে শাসন করার চেষ্টা করছেন, এবং সে কারণেই তারা দেখানোর চেষ্টা করছেন যে এই ভারতের এই শাসক শ্রেণী যদি না থাকে তাহলে সারা পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ সংরক্ষিত হবে না। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেশে কিন্তু ভারতীয়রা আছেন। ভারত কিন্তু কখনো আমেরিকাকে নিয়ে কোনো কথা বলে না। আমেরিকা যে তাদেরকে অসহযোগী রাষ্ট্র বলে দিল, এটা নিয়ে কিন্তু ভারতের দেখবেন যে মিনমিন করছে। তারপরে আপনি দেখবেন যে ভারত থেকে, আমেরিকা থেকে কিন্তু কয়েক হাজার ভারতীয়কে বের করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছেন ট্রাম্প সাহেব। ভারত কিন্তু এটা নিয়ে কোনো কথা বলতে পারছে না। ভারত আসলে আমাদের উপরে এই লাঠিয়ালগিরিটা করে এবং এই যে বুলিং করে, সবসময় একটা বড় ভাই সুলভ আচরণ করে, এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের বিবমিশা বা এক ধরনের বিদ্বেষ তৈরি করছে, যে বিদ্বেষ কিন্তু তারা খুব সহজে পরে দূর করতে পারবেন না। এবং এই বিদ্বেষ যদি থেকে যায় সেটা ভারতের স্বার্থের জন্যই খারাপ। এই ময়ূক সয়ুক পালকি সালকে দিয়ে কিন্তু আসলে কোনো লাভ হবে না, কারণ আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক তথ্য প্রবাহ এটা কিন্তু অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ এবং অনেক ক্ষেত্রেই ওপেন। ফলে ভারত এখানে যাই বলুক, ইকোনমিস্ট তো বলে দিয়েছে বাংলাদেশ একটি উদাহরণ। এখন মনে করেন যে ভারত এখন ইকোনমিস্টকে ধমকাবে? এটা সম্ভব নয়। আপনি আরো মজার ব্যাপার দেখবেন যে ইকোনমিস্টেরও যদি পুরনো ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে মিডিয়া কিন্তু আসলে খুব যে সবসময় নিরপেক্ষ থাকে তা না, কিন্তু মিডিয়া একদিকে যেমন ব্যবসা, আরেকদিকে ব্যবসার স্বার্থেই তাকে অধিকাংশ ক্ষেত্রে পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়। ভারতের মিডিয়া তার পলিটিক্যাল কারেক্টনেস হারিয়েছে। ভারতের মিডিয়া যে শুধু আমাদের কাছে অবিশ্বাস্য হয়ে যাচ্ছে তাই না, এই উদাহরণগুলি যখন সারা পৃথিবীতে সামনে উপস্থিত করা হবে, ভারতীয় মিডিয়াকে নিয়ে সারা দুনিয়ার জার্নালিজম যারা পড়েন, পলিটিক্যাল সায়েন্স যারা পড়েন, কিংবা পলিটিক্যাল কমিউনিকেশন যারা পড়েন, তারা হাসাহাসি করবে। ভারতের মতো এত বিরাট একটা দেশ, যে দেশে গুগলের সিইও ভারত থেকে আসে, সেইখান থেকে গুজবের সিইও, গুজব গোলের সিইও কিন্তু ভারত থেকে নিতে হবে এখন। গুজব ছড়ানোর শীর্ষে ভারত, এটার জন্য তাদের লজ্জা পাওয়া উচিত। জনাব শামীম কামাল, আপনার কাছে যে প্রশ্নটি ছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক বিরাজ করছে তা নিরাপত্তার দিক থেকে দুই দেশের জন্য কতটুকু নিরাপদ? জি, ধন্যবাদ আপনাকে। আপনার এই নিরাপত্তার বিষয়ে উভয় দেশের ক্ষেত্রে যে আলোচনা, যে ঘটনাগুলি ঘটছে, যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, সেখানে কোনো দেশেরই নিরাপত্তার কোনো ঝুঁকি আমি দেখছি না। একজন মানে নিরাপত্তা মানে সম্পর্কে আমার যে ন্যূনতম ধারণা আছে তাতে আমি সেটার কোনো আমি ঝুঁকি দেখছি না। কিন্তু আমি এই এতক্ষণ ধরে যে আলোচনা শুনলাম, সেখানে আমি আলোচনাটাকে একটু অন্যদিকে আমি নিয়ে যেতে চাচ্ছি, বিশেষ করে ভূ রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের দিকে। এক্ষেত্রে আমি একটা ঐতিহাসিক একটা থিওরি দিয়ে শুরু করতে চাই। খ্রিস্টপূর্ব 400 থেকে 300 মানে শতকের সালের দিকে এথেন্সে একটা যুদ্ধ হয়, সেটা হলো পেলোপনেশিয়ান ওয়ার। 27 বছর ব্যাপী আপনি ঝুঁকি দেখছেন না, কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশের উপর হাই কমিশনে হামলা হচ্ছে। এটা আমি আসছি, এটা আমি আসছি। তার আগে এই হামলা হয়েছে, হামলাটা অন্যায় হয়েছে। ভারতের সরকার পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী পর্যাপ্ত একেবারে উদাসীন আচরণ করেছে, এগুলি সবই ভুল। এগুলির জন্য ভারতকে ভবিষ্যতে খেসারত দিতে হবে, এটা কোনো সন্দেহ নাই। এগুলি আমি আসছি, আমি কেন এরকম প্রশ্ন করা হয়েছে নিরাপত্তা ঝুঁকি আপনি দেখছেন কিনা? আমি দেখছি না। কারণ এগুলি বিষয় এতই ঠুনকো যে এটা নিয়ে কথাবার্তা বলা, আমি যেহেতু আমার বাংলাদেশে সর্বোচ্চ সামরিক জ্ঞান, আমি চায়নাতে 1 বছর সামরিক জ্ঞান অর্জন করেছি, ভারতে করেছি, জার্মানিতে করেছি, ফ্রান্সে করেছি। আমার এই আলোকে, আমার এই ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি নিরাপত্তার বিষয়টাকে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় এখন মনে করছি না। বরং যেটা হচ্ছে সবই খুবই একেবারে অচল আয়তনে চলে গেছে, যে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। এই কূটনৈতিক সম্পর্কটাকে যদি স্টেবল করা না যায়, স্থিতিশীল করা না যায়, তাহলে উভয় দেশ কিন্তু ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে। আমি সেই প্রসঙ্গে এই বিষয়টি আসছিলাম। আমরা হয়তো অনেকে জানি যে 1961 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে 6টা নদী আছে, সেই 6টা নদী নিয়ে চুক্তি হয়েছে, ইন্দাস ওয়াটার ট্রিটি। এই চুক্তিটা করেছে
যখন করা হয় 1961 সালে, তখন এটা স্পন্সর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়ার্ল্ড ব্যাংক এটাকে ফিনান্স করেছে। তার মানে যেহেতু দুটি পারমাণবিক শক্তিশালী এবং শক্তিশালী দেশ, তখন তাদের ক্ষেত্রে অধিকার কিন্তু সমান সমান ছিল। একই প্রসঙ্গে যদি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ ভারতের যখন পানি চুক্তির বিষয়টা আসে, আমাদের মোট নদী হচ্ছে 200। এখানে কাগজ কলমে বা প্রায় বলা হয়, প্রায়শ বলা হয় 54। চুক্তি হয়েছে শুধুমাত্র একটি, গঙ্গা 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 চুক্তি হয়েছে, সেটাও অনেক ধরনের শুভঙ্কর ফাঁকি আছে। কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় হলো, বাংলাদেশ থেকে উৎপত্তি লাভ করা একমাত্র নদী ফেনী নদী, যেটা আপনার ভারতের সাবরুমে আমরা 1.82 কিউসেক পানি প্রত্যাহার করার সুযোগ দিয়েছি। তাহলে দেখুন, 200টা নদীর মধ্যে মাত্র 2টা নদীর চুক্তি হলো এবং একটার আমরা কিছু অংশ পাই, এবং আমাদের যা আছে তার আর 1.82 পানি আমরা 8.2 কিউসেক পানি আমরা তাদেরকে প্রত্যাহারের সুযোগ দিয়েছি। তার মানে মূলত বিষয়টা কি হচ্ছে, মানে এখানে স্ট্রঙ্গার তার যা ইচ্ছা সে তাই করবে, এবং উইকার যে তার যে ভোগান্তি সে তাই হবে। মূলত বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে এতদিন আমরা কেউই কোনো কথা বলি নেই, বলার সুযোগও হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মধ্যে নীতি পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশের নাই। আমেনা মহসিন ম্যাডাম যেটা বললেন, জোট নিরপেক্ষ কনসেপ্ট থেকে যে এসছে, এখন দেখুন আমাদের পররাষ্ট্রনীতিটা এমন যে আমাকে এক গালে যদি চর মারে, তাহলে আমি দ্বিতীয় গালটা পেতে দেবো আর একটা চরের জন্য। কিন্তু এনে কথা বলার কেউ কোনোদিন ছিল না। ছোট্ট দেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের যদি আপনি ফরেন পলিসি দেখেন, খুবই অদ্ভুত। কিন্তু প্রথম তারা অ্যাডপ্ট করেছিল পয়জনাস স্ট্রিম, মানে বিষাক্ত চিংড়ি। এটার ফিলোসফি ছিল ইউ ইট মি, আই উইল লেট ইউ ডাই, মানে আমাকে যদি কেউ খেয়ে ফেলে সে অটোমেটিক্যালি এই পয়জনের কারণে সে মারা যাবে। পরবর্তীতে সিঙ্গাপুরের আয়তন হচ্ছে বাংলাদেশে একটা জেলার সমান, কিন্তু সিঙ্গাপুর এখন পৃথিবীতে একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র এবং সামরিক সরঞ্জাম পর্যন্ত তারা রপ্তানি করছে। তাদের কি খুব শক্তিশালী প্রতিবেশী ছিল, শত্রু ছিল? মোটেই না, তারা পারসিভড এনিমি নিয়ে গিয়েছে। এখন সিঙ্গাপুরের যে ফরেন পলিসি, এটা হচ্ছে হেজ হক, সজারু। এখন ওই সিগাল যেমন, শেয়াল যেমন লাফালাফি করে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এখন সজারু বলে আমার একটাই আর্ট আছে, তুমি যখন আমার খুব কাছে আসবে আমি তখন তোমার কাঁটা মেলে দেব। তো এভাবেই একটা দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। তা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আর দেখেন ভারত বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে পররাষ্ট্রনীতি, এইটা নত জানেও আমি বলবো না, এটা গ্রাউন্ডেড। যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়, এটা কখনোই উইন উইন হয় না। এটা আমরা বুঝতে পারি না কেন, আমার ঠিক জানি না। এতদিন ধরে যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসেছিল, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে নির্লজ্জের মতো নির্বিকার ভাবে বিক্রি করে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য। আমি এমন কোন দলকে দেখতে পাচ্ছি না যারা জাতীয় স্বার্থের ব্যাপারে সোচ্চার ছিল। তাহলে এতদিন এই ঘটনাগুলো কেন? আপনি যদি 4-5টা যে মেজর ঘটনা দেখেন ভারত বাংলাদেশ মানে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, ইন্দিরা মুজিব চুক্তি, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, তারপরে গঙ্গা চুক্তি, মানে বলেন কোন জায়গাটায় আমাদের উইন হয়েছে? কোনো জায়গা না। শুধুমাত্র ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট নিয়ে 2015 সালে যেটা হলো, সেটা পার্লামেন্টে কান্নাকাটি রোল পর্যন্ত ভারতে উঠেছিল। কারণটা কি? ওখানে হারানোর এবং মানে জয়ের কোনো কিছু ছিল না। এই বাদে প্রত্যেকটা চুক্তি যেখানে হয়েছে সেখানে 90% সুযোগ আছে ভারতে এবং 10% আসছে বাংলাদেশের পক্ষে। ফরেন পলিসি যেটা আমাদের আছে, এটা একদম এটা একটা রিটার্ডেড, একটা কি বলবো, একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে যেটা আমরা বলি, মানে ওই রকম একটা পররাষ্ট্রনীতি। আমাদের 3টা প্রতিবেশী, আমি বঙ্গোপসাগরকে একটা প্রতিবেশী ধরছি, সবচেয়ে নির্বিষ, মানে যেখানে কোনো ধরনের বাধা পাই না। বঙ্গোপসাগরে যে আমরা বাংলাদেশের সমান একটা জায়গা পেলাম, এখানে কি আমরা 1 কিউবিক মিটার গ্যাস পর্যন্ত উত্তোলন করতে পেরেছি অদ্যাবধি? উত্তর হচ্ছে না। আসুন আপনি মিয়ানমারের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, আমরা জানিও না যে এরকম একটা প্রতিবেশী আছে। আজকে যে এরকম একটা ক্রাইসিস ভারতের সাথে হচ্ছে, এখানে মিয়ানমার হতে পারতো আমাদের বিকল্প রাস্তা, বেল্ট অ্যান্ড রোড হিসেবে আমরা যেতে পারতাম, আমরা আসিয়ানে ঢুকতে পারতাম। কিন্তু এতদিন পর্যন্ত কিছু চাল ডাল, কিছু ইলিশ মাছ, কিছু কাঠ ছাড়া কোনো সম্পর্ক নেই। এটা হতে পারে একটা দেশের সাথে এরকম একটা সম্পর্ক? আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারত আমাদেরকে 3 দিক থেকে মানে ক্যাপচার করে রেখেছে। এবং স্বাধীনতার পরে, গত জুলাই বিপ্লবের পরে ভারতের যে পরাজয়, এটা ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। ভারত চাচ্ছে না এই আন্দোলনটার কোনো মানে মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক স্বীকৃতি পাক। ভারতের উদ্দেশ্যটা কি? খুবই সিম্পল, তারা কত দ্রুত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন করতে, সেটাই তাদের এজেন্ডা। এখন পাবলিক পারসেপশন দেখেন, ইভেন 1975 সালে যখন শেখ মুজিবের পরিবারকে হত্যা করা হলো, তখন বাংলাদেশে ভারতের যে হাই কমিশনার ছিলেন সমর, উনি এসে বলেন যে আমরা 15ই আগস্টে যতই ব্যথিত হই না কেন,
আমরা আপনাদের সাথে সম্পর্ক নতুন করে গড়তে চাই। প্রত্যেকবার ক্ষেত্রে যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই কিন্তু ভারত এরকম স্পেশাল একটা উদ্যোগ নিয়েছে। এইবারই একটা ব্যতিক্রম সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জনগণ, ভারতের রাজনৈতিক দল, ভারতের রাষ্ট্রপক্ষ সবাই সমস্বরে এবং ওই গোয়েবলস থিওরি নিয়ে কাজ করছে। গোয়েবলসের থিওরি আপনার জানা আছে যে রিপিট এ লাই অফেন এনাফ এন্ড ইট বিকামস দ্য ট্রুথ, মানে একটা মিথ্যাকে বারবার রিপিট করার ক্ষেত্রে। আমি যদি গোয়েবলস থিওরির যদি 5টা অংশ বলি, 5টা অংশই এখন প্রযোজ্য। আপনি এই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে ভারতের বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে, আপনি 5টা ক্যারেক্টারিস্টিক্স একইভাবে মিল পাবেন। তাহলে কথা হচ্ছে কি এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং আমরা খুবই অবাক হই যখন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত এই ধরনের কথা বলেন। মূল সমস্যাটা ভারতের কোথায়? গান্ধী এবং নেহরুর যে নিরপেক্ষ ভারত তারা ভারত মহাসাগরে ছড়িয়ে দিয়েছে। আপনি বাবরি মসজিদের রাজনীতি দিয়ে বিজেপির উল্লঙ্ঘন হয়েছে। এখন দেখুন প্রত্যেকে এখন আসছে, কামিং আপ নিউ ইস্যুস আর কামিং। পরবর্তীতে আসছে এই আপনার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আসতেছে আসাম থেকে বাংলাদেশিদেরকে ফেরত পাঠানোর জন্য। একটা করে ইস্যু এরকম আনফোল্ড করছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে তারা শুধুমাত্র নিতেই শিখেছে, কখনো তারা দিতে চাচ্ছে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখুন যে গত 2 সপ্তাহ আগে আমাদের প্রথম যখন এই ইসকনের যে নেতাকে আপনার ধরার পরে অ্যারেস্ট করার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস নোট দেওয়া হলো। এই প্রথমবারের মতো বাংলাদেশ 1 ঘন্টার মধ্যে এটার প্রতিবাদ পাঠিয়েছে। আবার দ্বিতীয় প্রেস নোট যখন জারি করেছে তখন আবার বাংলাদেশ একইভাবে প্রতিবাদ করেছে। আপনি যদি বুঝতেই না দেন যে টিট ফর ট্যাট, আপনি ইট মারলে আপনি পাটকেলটা খাবেন, তাহলে তো তাদের কোনো অসুবিধা নেই, তাদের স্বার্থ তো হাসিল হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা যদি শক্তভাবে ঘুরে না দাঁড়াই, আমরা যদি বুঝতে না পারি, এফেক্টেড সবাই হবে। কোনোভাবে ভারত বলতে পারবে না এককভাবে যে আমরা এই পরিস্থিতিতে আমরাই এককভাবে সুবিধা পাবো। ভারতের যে আপনার জিওপলিটিক্যাল যে সমস্যাগুলি, এগুলি কিন্তু কেউই দেখছে না। চায়নার সাথে আপনার ডোকলামে কি হচ্ছে আমরা কি জানি না? আমরা মণিপুরে কি হচ্ছে আমরা কি জানি না? আপনার কাছে আমি পরে আবার আসবো। আব্দুল লুত্ফ স্যার, আপনি কি সহমত না দ্বিমত করছেন? আপনি কিছুক্ষণ একটু মাথা নাড়ছিলেন। না, আমি ঠিক আসলে দ্বিমতের জন্য মাথা নাড়ছিলাম না, আমি আসলে কিছু বিষয় দেখছিলাম। আমার কাছে মনে হয় যে ভারতের যে বুলিং করার নেচার, এটা ব্রিগেডিয়ার সাহেব ঠিকই বলেছেন যে তারা দীর্ঘ সময় ধরে তাদের শুধু তথ্য নয়, তারা রাজনৈতিকভাবে আমাদেরকে বুলিং করে। আপনি দেখবেন আমাদের প্রতিটি চুক্তি তারা অসমভাবে করার চেষ্টা করে। তারা তাদের যে শক্তি, তাদের যে সামরিক এবং অর্থনৈতিক শক্তি, সেই বিষয়টিকে তারা এক ধরনের ওয়েটেজ হিসেবে ব্যবহার করে আমাদের, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি এক ধরনের মাথা নত করে থাকা নতজানু রাজনীতিবিদরা। ফলে একটা নেক্সাস তৈরি হয়েছিল যেখানে নতজানু রাজনীতিবিদরা আছেন, যেখানে তারা অবাধ ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসায়ীদেরকে অবাধ সুযোগ দিয়ে দেওয়ার একটা পরিবেশ তৈরি করেছেন। পাশাপাশি এক ধরনের সামরিক এবং অর্থনৈতিক শ্রেষ্ঠত্বকে কাজে লাগিয়ে আমাদেরকে নানাভাবে ব্যবহার করছেন। আপনার নিশ্চয়ই মনে আছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমাদের যেসব প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, চেয়ার পাওয়া না পাওয়া, এগুলি তো ভারত নাক গলিয়েছে। এবং অতি সম্প্রতি WHO যে চেয়ার নির্বাচিত হয়েছেন এখানে, সেখানেও ভারত তাদের প্রভাব খাটিয়েছে। এবং একই সঙ্গে তারা আমাদেরকে অন্য যে কোনো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বাধা দিয়েছে। আপনি দেখবেন যে এটা কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করা হয়েছে যে আমরা নেপাল থেকে বিদ্যুৎ কিনতে চেয়েছি, আমরা ভুটান থেকে বিদ্যুৎ কিনতে চেয়েছি, আমরা শুষ্ক মৌসুমে আবার নেপালের সঙ্গে এক ধরনের বিদ্যুৎ আনা নেওয়া করারও একটা চুক্তি করার চেষ্টা করেছি। আমরা ট্রানজিট দিয়ে দিয়েছি, কিন্তু আমরা একটা সামান্য কয়েক কিলোমিটারের একটা রাস্তা, সেটা আমরা নেপালের সঙ্গে পাইনি। তো এই কাজগুলি কিন্তু তারা করেই চলেছে। তারা যখনই আমাদের এখানে ঢোকে তারা নিরাপত্তা, বড় বড় কথা, বড় বড় বিষয় বলে, কিন্তু যখনই আমরা সামান্য কিছু তাদের কাছ থেকে নিতে চাই, প্রতিদান হিসেবে নয়, আমি বলবো যে সমান হিসেবে, তখনই দেখা যায় তারা নানা ধরনের অজুহাত তৈরি করে। আপনার নিশ্চয়ই মনে আছে প্রথমবার যখন এই তিস্তার পানি চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং সেই চুক্তি একটা জায়গাতে গিয়ে যখন আমাদের এখান থেকে একটু মাথা তোলা হয়েছিল, আপনি লক্ষ্য করবেন যে প্রথমবার তিস্তা চুক্তিটি কিন্তু সফল হতে দেওয়া হয় নাই। দ্বিতীয়বারও তারা একটা চুক্তি করার কথা বলে ফেরত গিয়ে বলেছে মমতা আপা রাজি হয় না। তো এই ধরনের কাণ্ড কারখানা তারা করেই চলেছেন। এবং তাদের রাজনীতিবিদদের মধ্যে একটা জায়গাতে ঐক্য আছে,
সেটা হচ্ছে যা কিছু করুক না কেন কেসটা হচ্ছে ভৃত্য। আপনি দেখবেন এর আগের চুক্তিগুলি জনগণের কাছে ওপেন করা হয় নাই। আদানির সঙ্গে বিদ্যুতের চুক্তি ওপেন না, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি হয়েছে সেগুলো ওপেনলি ডিসকাস করা হয় নাই। এই যে চীনে যাওয়ার আগে বিগত প্রধানমন্ত্রী ভারতে চলে গেলেন এবং ভারত থেকে ফিরে এসে বললেন তিস্তা ব্যারেজে ইন্ডিয়াও থাকবে, তারপরে উনি রেল ট্রানজিট দিয়ে চলে আসলেন। এগুলোর কোনো ব্যাখ্যা, কোনো অনুমতি, কোনো কিছু নেওয়ার কোনো দরকার সংসদের কাছেও চিন্তা করা হয় নাই, সংসদে তোলা হয় নাই, কোনো চুক্তিকে সংসদে র্যাটিফাই করানো হয় নাই। একটা চরম আমি বলবো যে স্বৈরাচারী মনোভাব থেকে এবং এক ধরনের সবকিছুর মালিকানা নিজের এরকম মনে করা থেকে ভারত আমাদেরকে আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছে। আবার আমাদের এই আধিপত্যবাদের সহযোগীরা ভারতের কাছ থেকে ক্ষমতার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, জনগণের সুবিধা না, চেয়ার টেকানোর সুবিধা। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া। ভারতীয় টিভি চ্যানেলের সঙ্গে বাংলাদেশের টিভি চ্যানেলের মধ্যে যে বৈষম্য বিরাজ করছে তার সমাধান কি? আপনি তো বছর 3 আগেও এটি নিয়ে কথা বলেছিলেন কিংবা আপনি একটি রিড করেছিলেন। ধন্যবাদ। যেহেতু আমি আইনজীবী, আইনি ভাষায় আমি কথা বলতে চাচ্ছি একটু। আপনি যে বলেছেন এর আগে 5ই আগস্টের পূর্বে যে আমরা স্বৈরাচারী সরকার ছিল তখন তাদের মনোবৃত্তি, তাদের একটা অন্যরকম তাদের নীতিমালা ছিল, কিন্তু এখন আমি মনে করি 5ই আগস্টের পরে যে জিনিসগুলো আমাদের আসতেছে আর বেশি করে আমাদের সামাজিক অবক্ষয়গুলো করতেছে। যেমন বীজ ধারায়, অর্থাৎ ওইটার বীজ ধারা কী বলছে, স্পষ্টভাবে বলছে যে 2006 সালের আইনে যেটা বলছে, আইনের কথা আমি বলছি, আইনে বলছে জনস্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনি অনুষ্ঠান যদি এই ধরনের অনুষ্ঠান চলে সম্পূর্ণ বা আংশিক তৎক্ষণাৎ বন্ধ করতে পারে। অর্থাৎ এখানে আইনটা যাদের আমাদের দিয়েছে, আইনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, সেখানে এত কিছু দরকার নেই তো আমাদের। আইন আমাদের বলছে এটা আমরা করা যাবে না। আইন সেখানে বলছে যে আমরা এখানে ভারতের কোনো চ্যানেল আমরা এখানে কোনো বিদ্বেষ ঘটায়, আমাদের আন্তরিক অখণ্ডতা সৃষ্টি করে, সামাজিক অবক্ষয় সৃষ্টি করে, আমাদের শিশু শান্তিতে তাদের মানে ন্যারেটিভ সৃষ্টি করে, এটা করা যাবে না। অথচ আমরা প্রতিনিয়ত আমাদের মনে অজান্তে সমাজে অবক্ষয় ঘটে গেছে অলরেডি, সেটা কীভাবে কী হবে এটা কিন্তু আমরা কেউ ভাবছি না। তা আমার মনে হয় এই জিনিসটা ভাবা উচিত। এবং এই সরকার আমি মনে করি অনতি বিলম্বে আইন যে হচ্ছে, আইন আমাদেরকে দিয়েছে ভারত চ্যানেলগুলো বন্ধ করার জন্য, আইন আছে, বিধি আছে, সেটা এগুলো করলে কিন্তু আমাদের হয়ে যায়। এত কিছু দরকার নেই তো। দেশের স্বার্থে, জনস্বার্থে আমরা রিটটা করেছি, সেটা সাইনার লাইলি পিটিশনার, আমি রিটকে আইনজীবী হিসাবে আমি মনে করি অনতি বিলম্বে আমাদের রিটটা এটা মঞ্জুর করা হোক, ভারত চ্যানেলগুলো বন্ধ করা হোক। ধন্যবাদ। এটা রিট শুনানিটা কবে? শুনানি আফটার ভ্যাকেশন, 2 তারিখ কোর্ট খুলবে, তখন আমাদের আইন মহামান্য আদালত বললেন ফাতেমা নজিব যখন শুনানি কিন্তু বললাম, তো বললে যে অ্যাটর্নি জেনারেল শুনতে হবে। আমি বললাম অ্যাটর্নি জেনারেল কেন শুনতে হবে? আমি যখন মোশন আমরা করি তো রিট দেওয়ার রুল দেওয়ার পর উনি ওনার শুনানি করতে পারবে, রুলের আগে ওনার কী দরকার? অর্থাৎ আমাদের সরকারও বুঝি না, সরকার যদি আমাদের দিয়ে সতদৃষ্টি না হয় তা আমরা কিন্তু সুফল পাবো না। আমি মনে সরকারকে বলবো, আপনার তথ্য মন্ত্রণালয় মানে সরকার এবং বিটিআরসি তারা ইচ্ছা করলে যে কোনো সেটা বন্ধ করতে পারে। অর্থাৎ এইটা আমরা চাচ্ছি তারা আমাদের সদয় হোক, আমাদের দেশের টিভিগুলো যেন চলে, আমাদের স্টেশনগুলো যেসব লক্ষ লক্ষ শ্রমিক আমাদের কাজ করে, কলা কৌশলে কাজ করে, এরা কোথায় যাবে? বিজ্ঞাপনগুলো চলে যাচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া চলে যায়, বিভিন্ন বিদেশি চ্যানেল চলে যায়, তো আমাদের দেশে চ্যানেল চলবে কীভাবে? যেহেতু তারা অনুমতি তারা দিচ্ছে, রক্ষাকার দায়িত্ব সরকারের। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জনাব বিনিয়ামিন মোল্লা। আমরা বলছি যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বা কূটনৈতিক সম্পর্ক হতে হবে সমতা এবং আত্মমর্যাদার ভিত্তিতে। এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ বা বাধা কোথায় বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আমি প্রথমে একটা কথার সাথে পয়েন্টের সাথে দ্বিমত করব, যেটা বলেছেন নিরাপত্তা বিশ্লেষক যে বাংলাদেশের সেরকম উনি নিরাপত্তার কোনো হুমকি দেখছেন না। আমি এটার সাথে পুরোপুরি দ্বিমত করব এই জায়গাটা থেকে। বাংলাদেশে যখন এই কোটা সংস্কার আন্দোলন হয়, আমি কিন্তু একদম এই আন্দোলনের কি বলবো মানে মেকার এবং রাজপথের থেকে আন্দোলনকারী। আমি কিন্তু 28শে জুলাই কিন্তু আমাকে র্যাব তুলেও নিয়ে গিয়েছিল। তো সে একদম বাস্তব জায়গা থেকে বলবো যে আন্দোলনের একটা পর্যায়ে আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুলি চালাচ্ছে এবং তারা হিন্দিতে কথা বলছে, এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে একটা বিশেষ ইউনিফর্ম পরা লোকজন, যেটা বাংলাদেশের কোনো বাহিনী এ ধরনের ইউনিফর্ম পরে না, তাদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে এবং এয়ারপোর্ট দিয়ে পার করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হু আর দেয়, তারা কারা? এটা কিন্তু আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন না যে এরা কারা। আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের যে ডিফেন্সের দায়িত্ব আমাদের যে আর্মি, তাদের পক্ষ থেকেও, দেশ রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে না, বিজিবির পক্ষ থেকেও বলা হচ্ছে না তারা আসলে কারা।
এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা তো জানি বুঝি যে আসলে হিন্দিতে কারা কথা বলে। আমাদের আমেরিকানরা তো আর হিন্দিতে কথা বলে না, চাইনিজরাও হিন্দিতে কথা বলে না। হ্যাঁ, আপনার হচ্ছে যে মায়ানমার, তারাও হিন্দিতে কথা বলে না। তো তারা কারা? বাংলাদেশের অভ্যন্তরের ভিতরে তারা অলরেডি ঢুকে গিয়েছিল, পরবর্তীতে তারা চলে গেছে। এবং আমি যদি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা যদি বলি, 2019 সালে ডাকসু নির্বাচনের, ডাকসু তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ছিল, তখন আমরা NRC এর যে বিলটা ভারত করতে চেয়েছিল, আমরা সেটার প্রতিবাদ করেছি। যে বিষয়টা উনিও বলেছেন যে ভারতের এটার উদ্দেশ্য ছিল যে তারা মুসলমানদেরকে তারা বাংলাদেশে পুশ করে দিবে। তো আমরা সেটা বুঝতে পারি এবং সেটার প্রতিবাদ করি। তখন মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটা ফ্রন্ট ছিল, যেটা মূলত রয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে তৈরি করা হয়েছিল আমাদেরকে মূলত মানে ঠেকানোর জন্য, দমন করার জন্য। তো সেই মঞ্চের যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি ডাকসুর ছাদে এসে নূর ভাইকে ডাকলেন, ডেকে বললেন যে নূর, তুমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবা, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই প্রোগ্রাম তোমরা করো না। উনি বললেন যে আমি ডাকসুর ভিপি, ছাত্রদের নির্বাচিত আমি নেতা, আমি কি প্রোগ্রাম করবো না করবো তুমি ঠিক করে দেবো। এরপরে কিন্তু ঠিকই আমরা যখন প্রোগ্রাম করি আমাদের উপরে মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা করলো। সেদিন তারা সংখ্যায় কম থাকার কারণে তারা ধাওয়া খেয়ে চলে যায়, কিন্তু এরপরে তারা বর্বরচিতভাবে আমাদের উপর আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের লাইট ফ্যান বন্ধ করে আমাদেরকে হত্যা করার জন্য তারা সেদিন সেখানে আক্রমণ করে। আল্লাহর রহমত, দেশের মানুষের দোয়ায় আমরা সেদিন বেঁচে গিয়েছি। সেই ডাকসু হামলার কিন্তু 5 বছর পূর্তি। আমরা কতটা নিরাপত্তা ঝুঁকিতে আছি, এই যে বিভিন্ন জায়গায় এখন আমরা দেখছি যে শিক্ষার্থীদের লাশ পড়ে আছে। তো এইটার কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারছে না গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্সের জায়গা থেকে বা প্রশাসনের জায়গা থেকে, যে এগুলো আসলে কারা করতেছে, কেন করতেছে। আরেকটা কথা যদি বলি, এই যে গণহত্যাকারীরা, তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? তাদেরকে তো এই ভারত আশ্রয় দিয়েছে। তারা জুমে মিটিং করতেছে যে তারা এখন কিলিং মিশন করবে, হত্যা করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। এটা তো প্রকাশ্য, যেটা প্রকাশ্য, এটা মানে বিপ্লবীদেরকে, ছাত্র নেতাদেরকে হত্যা করার মাস্টার প্ল্যান যেটা আমরা দেখতেছি অন দ্য রেকর্ড, এটা কি আসলে আমাদের নিরাপত্তার জন্য হুমকি না? নাকি আমরা আসলে আওয়ামী লীগকে এবং ভারতকে আমরা আলাদা করতে চাচ্ছি? আমার চোখে আওয়ামী লীগ এবং ভারত এটা আসলে আলাদা কোনো কিছু না, বিশেষ করে বিজেপি এবং আওয়ামী লীগ। কোন অর্থে মোদি যখন বলল ইন্ডিয়াস ভিক্টোরি, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, দেশপ্রেমিক মানুষ যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করেন, তাদের কেউ কিন্তু প্রত্যেকেই কিন্তু এটার প্রতিবাদ করেছে। আমরা প্রতিবাদ করে মোদির কুশপুতুল দাহ করেছি, এবং যেটার প্রেক্ষিতে ভারত আবার উদ্বেগ জানিয়ে প্রেস নোট দিয়েছে। কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগের একটা লোককে আমরা দেখলাম না যে তারা এটার প্রতিবাদ করে। এই পয়েন্টটা একটু নোট করবেন, একটা লোক কিন্তু প্রতিবাদ করে নাই। তার মানে কি ইন্ডিয়া আর আওয়ামী লীগের মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমাদেরকে ইন্ডিয়া সহযোগিতা করেছে তাদের সাথে, তারা মনে করেছে বৃহৎ রাষ্ট্র ভেঙে দাও, আমাদের পেটের ভিতরে ঢুকাইতে সুবিধা হবে। আমরা চিন্তা করছি আমাদের স্বাধীনতা দরকার, আমরা ভারতের সহযোগিতা নেই, আমরা বিজিত হয়ে গেছি। একটা কথা ইতিহাসের, এটা ভুলে যাবার নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ভারতের যে বাহিনীগুলো আছে তারা কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছিল। তারপরে কিন্তু শেখ মুজিবুর রহমান ভারতে গিয়ে বলে কিন্তু এই বাহিনীগুলোকে সরিয়ে দিয়ে এসছে যে আপনাদের বাহিনী আপনারা দ্রুত করে উইথড্র করেন। তাহলে বাস্তবতাটা কি? ভারত পৃথিবীর আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি কি? কোনো দেশই কোনো দেশের চিরন্তন বন্ধু না, চিরন্তন শত্রু না। স্বার্থের সময় বন্ধুত্ব হয়, স্বার্থে ফুলিয়ে গেলে তার বন্ধুত্ব শেষ। আমরা এখানে এভাবেই বলি যে আমাদের দাদারা যুদ্ধ করেছে ইংরেজ আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের বাবারা যুদ্ধ করেছে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে, এখন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে বা যুদ্ধ করতে হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই জন্য আমরা কিছু দাবিও জানিয়েছি যে বাংলাদেশের বর্তমানে যে অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটিকে মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে, যেন আমাদের ভিতরে একটা ঐক্যবদ্ধতা জায়গা থাকে। এবং দ্বিতীয়ত, সামরিক প্রশিক্ষণ দিতে হবে তরুণ তরুণীদেরকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা মোকাবেলা করতে পারি। এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে একটা জাতীয় ঐক্যবদ্ধতা জায়গা তৈরি করতে হবে। তার প্রথম জায়গাটাই হবে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিকূলতা বা প্রতিবিপ্লব বা সংকট বা আক্রমণ, যে কোনো কিছু মোকাবেলা করার জন্য। দ্বিতীয়ত, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার বর্তমান সংস্কার, সেই সংস্কারের জায়গাটা যেন সবাই মিলে করা যায় এবং এটার জন্য বাস্তবসম্মত হয়। এখন ভারতের কাজ, যেটা ভাই বললেন নিরাপত্তা বিশ্লেষক, ভারতের যে কাজ, তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। আওয়ামী লীগকে না, বরং তাদেরকেই তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। ধন্যবাদ আপনাকে জনাব নাজমুল আশরাফ। অভিযোগ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন দেশপন্থীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। কেউ ভারতপন্থী, কেউ চীনপন্থী, কেউ পাকিস্তানপন্থী, আবার কেউ আমেরিকাপন্থী। রাজনৈতিক দলগুলোকে এই অভিযোগ থেকে মুক্ত করার কিংবা মুক্তি পাওয়ার উপায় কি, এবং রাজনৈতিক দলগুলো মুক্তি চায় কিনা? জি, আমরা যে রাজনীতি দেখে আসছি 53 বছর ধরে,
সেখানে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, চীনপন্থী, আমেরিকাপন্থী, রাশিয়াপন্থী, সৌদিপন্থী, আরও বহুপন্থী রাজনীতি দেখেছি, কিন্তু বাংলাদেশপন্থী রাজনীতি আমরা দেখি নাই। সব দলই বাংলাদেশকে ওন করে, বাংলাদেশের জন্য কাজ করে, বাংলাদেশের স্বার্থে তারা রাজনীতি করে এরকম বলে থাকে, কিন্তু তাদের আদর্শিক জায়গাটা, তাদের ক্ষমতার মানে উৎসটা বা তারা যাদের ক্ষমতায়, যাদের প্রভাবে, যাদের সহায়তায় টিকে থাকতে চায় সেই শক্তিগুলো সব দেশের বাইরে। তো মোটা দাগে বলতে গেলে বাংলাদেশে ভারত এবং পাকিস্তানের প্রভাবটা অনেক বেশি। এক পক্ষ ভারতপন্থী, আরেক পক্ষ পাকিস্তানপন্থী। এখন পাকিস্তানপন্থী রাজনীতি অনেক দুর্বল হয়ে গেছে গত 16 বছরে। ভারতপন্থী রাজনীতি এমন সবল হয়েছে যে মানে এর ধারে কাছেও ছিল না পাকিস্তানপন্থী বা চায়নাপন্থী বা এমনকি আমেরিকাপন্থী। আমেরিকাপন্থীরাও কিন্তু একরকম হার স্বীকার করেছে এই ভারতপন্থীদের কাছে। তো ভারত যেভাবে বাংলাদেশে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সব ধরনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে টিকে ছিল 16 বছর আওয়ামী লীগের মাধ্যমে, যেটা বিনিয়ামিন বলছিলেন যে ভারতের ব্যাপারে ভারত যা বলতো না তার চেয়ে অনেক বেশি আমাদের আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগ সরকার বলতো। এমনকি ভারতপন্থী নানান শ্রেণী পেশার মানুষ, আমার পেশার মানুষ সহ বলছি, তারা ভারতের পক্ষে যেভাবে বলতো ভারত নিজেরও এতটা বলতে পারতো না। তার মানে হচ্ছে ভারতের সাফল্য হচ্ছে ভারত এদেশের রাজনীতি, এদেশের সামরিক বেসামরিক প্রশাসন, এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এদেশের এমন কোনো খাত নাই যেখানে তারা তাদের মানুষ তৈরি করতে পারে নাই। আমরা যেসব ক্ষেত্রে বিভিন্ন চুক্তির মাধ্যমে হোক, ভারতের বিভিন্ন অন্যায় পদক্ষেপের কারণে হোক, আমরা নেতিবাচক অবস্থায় বা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি, সেটি আপনি সীমান্তে হত্যা বলেন, পানি বন্টন বলেন, বাণিজ্য বৈষম্য বলেন, ভারত বাংলাদেশের জন্য সবচেয়ে মানে চতুর্থ উৎস হয়ে গেছে বৈদেশিক মুদ্রা অর্জনের। বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হয় না, সেখানে লক্ষ লক্ষ ভারতীয় বৈধ এবং অবৈধভাবে এখানে কাজ করে। ভারতকে আমরা ট্রানজিট দিয়ে দিয়েছি, আমরা ভারতকে বন্দর দিয়ে দিয়েছি, এরকম বহু কিছু দিয়ে দিয়েছি যেগুলো আমরা কম বেশি জানি, আবার বহু কিছু সম্পর্কে আমরা জানি না। এই যে বিগত সরকার ক্ষমতা ছাড়ার আগে 10টা এমইও সাইন করেছে, 7টা হলো নতুন, 3টা হচ্ছে আপনার নবায়ন। সেগুলোর বিষয়বস্তু সম্পর্কে খুব বেশি আমরা জানতে পারিনি। যে বাংলাদেশে যারাই সরকারে থাকুক তারা কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, মানে শক্ত বা নরমভাবে মানে ভারতের হয়েই থাকবেন, ভারতের সাথে খুব বেশি ঝামেলা করবেন না। ভারতের সাথে ঝামেলা বলতে তো ভারতের সাথে আমরা অন্যায় কিছু করতে যাচ্ছি না, ভারতকে আমরা আক্রমণ করতে যাচ্ছি না, ভারত দখল করতে যাচ্ছি না, ভারতের অন্যায়টাকে আমরা থামাতে চাচ্ছি, আমরা আমাদের স্বার্থটা রক্ষা করতে চাচ্ছি। ভারত বিরোধিতার নামে আমরা এমন সব কথাবার্তাও শুনি যেগুলি উস্কানিমূলক, এমন সব দায়িত্বশীল জায়গা থেকে এমন সব বক্তব্য শুনি যেটি একটা স্বাধীন রাষ্ট্রের দায়িত্বশীল সরকারের পক্ষে করা উচিত না। ফলে ভারত বা ভারতের গণমাধ্যম, ভারতের রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে অনেক অন্যায় করছে। আমরা এতক্ষণ সবাই আলোচনা করছি তাদের এই মিথ্যাচার ছড়ানো নিয়ে, তাদের গণমাধ্যম এবং তাদের রাজনীতিবিদদের। সেই জায়গায় আমরা যদি একই কাজ করি তাদের সমান হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আমিনা মহসিন। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমরা মুখে সবসময় বলেছি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমরা কি পরীক্ষিত বন্ধু তৈরি করতে পেরেছি? রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আমরা কাউকেই পাশে পেলাম না। বৈদেশিক কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতখানি ভারসাম্য এবং সমতা আমরা দেখতে পাচ্ছি? আপনার পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে আমি কতগুলো জিনিস ক্ল্যারিফাই করতে চাচ্ছি। আমি যখন বৈদেশিক সম্পর্কের কথা বলছিলাম এবং আন্তর্জাতিক সম্পর্কের কথা বলছিলাম, একটা বড় ক্যানভাস ধরছিলাম এবং সেখানেই জোট নিরপেক্ষতার কথাটা এসেছিল, নন অ্যালাইনমেন্ট। এখন যে কোনো দেশে পররাষ্ট্রনীতির একটা ভিত্তি থাকে, সেই ভিত্তিটা আমি কি কোনো জোটের অংশ হব কি অংশ হব না, সেটা একটা বড় জায়গা। এবং আমাদের মতো রাষ্ট্রের জোট নিরপেক্ষতা মানে বা নন অ্যালাইনমেন্ট সেটা কিন্তু আমাদেরকে একটা শক্ত ভিত্তি দিয়ে দেয়। এখানে যারা ভারতীয় মিডিয়া যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এবং তাছাড়া ওয়ার্ল্ড মানে এখানে তো পৃথিবীর অন্যান্য দেশেরও তো মিডিয়া লোকরা আছে, আমাদের ওদেরকে আমন্ত্রণ জানানো উচিত যে তারা বাংলাদেশে এসে দেখে যাক যে কী ধরনের পরিস্থিতি বাংলাদেশে চলছে। এবং কখনোই আমরা কিন্তু এই মোডস অফ কমিউনিকেশনগুলো বন্ধ করে দেওয়া আমাদের উচিত না। এই গত 16 বছরেই আমরা দেখেছি আমরা কতটা বিদেশি শক্তির উপরে নির্ভরশীল হয়েছি। এবং কোনো পার্টিকুলার দলের আমি কথা মানে এখানে শুধু আওয়ামী লীগের কথা না, আপনি অন্যান্য দলগুলোকেও দেখবেন যে তারা কতটুকু
পশ্চিমা বিশ্বের উপরে নির্ভরশীল হয়েছে, রাদার দ্যান যে তারা আমাদের কাছে এসেছে, জনগণের কাছে এসেছে। সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্য মানে একটা সার্বিকভাবে আমাদের যখন আমরা পররাষ্ট্রনীতির কথা বলছি তখন আমাদের রাজনীতি নিয়েও চিন্তা করা দরকার, যে সেখানে একটা গুণগত পরিবর্তনে আমাদের প্রয়োজন আছে, সেই জায়গাটা আছে। আপনি যেটা বললেন যে আমরা ভারসাম্যটা কতটুকু রাখতে পেরেছি, বা রোহিঙ্গার ইস্যুতে আমরা কি পেরেছি ওরকম করে একটা নির্ভরশীল বন্ধু পেতে? না, সেই জায়গাটাতে আমি বলবো না যে আমরা ব্যর্থ হয়েছি, বাট লাইক যে কথাটা একটু আগেই বলা হচ্ছিল যে পররাষ্ট্রনীতি এমন একটা জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেশই কিন্তু তার স্বার্থ নিয়ে এগিয়ে চলে, এবং সেখানে এটা যদি আমরা আশা করি যে চায়না, চীন তার স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরাসরি আমাদের পাশে এসে দাঁড়াবে, কিংবা ভারতের কথা আমি বাদই দিলাম, সেগুলো কিন্তু আমরা আশা করতে পারি না। বাট আমাদের ব্যর্থতাটা ছিল যে আমরা সে ধরনের একটা মানে ডিপ্লোম্যাসি করতে পারিনি যেখানে ধরেন এই ইস্যুটাকে আমরা ওই জায়গায়, আমরা বারবার বলেছিলাম সে সময় যে একদম উচ্চ পর্যায়ে যেন ওই জিনিসটাকে নিয়ে যাওয়া হয়, এই রোহিঙ্গা ইস্যুটা, এবং এটাকে ভিজিবিলাইজ করা হয়। সেই জায়গাগুলো কিন্তু করা হয়নি, সেটা আমাদের ব্যর্থতার জায়গাটা ছিল। এবং আপনি যেটা বললেন না যে আমরা কি সেভাবে একটা বন্ধু পেয়েছি কি না, দেখেন বন্ধু কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে পার্মানেন্ট, আমাদের একটা মানে কোনো পার্মানেন্ট বন্ধুও থাকে না, পার্মানেন্ট শত্রুও থাকে না। প্রত্যেকটা দেশই নিজের স্বার্থ নিয়ে এগিয়ে আসে, এবং সেখানে আমাদেরকেও আমাদের স্বার্থটা দেখতে হবে। এবং সেই জায়গাটাতেই আমি বলার চেষ্টা করছিলাম যে জোট নিরপেক্ষতাটা আমাদের জন্য বেস্ট অপশান। এটাকে আমি একেবারেই রিটার্ডেড মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে এটা আমাদেরকে সেই অপশানগুলো দেয় যেখানে আমরা আমাদের অপশানসগুলো খোলা রাখার চেষ্টা করি। এবং সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের, দেখেন ইন্ডো প্যাসিফিকের কথা বলা হচ্ছিল, সেখানে আমরা ইন্ডো প্যাসিফিকেও অপশনটাও খোলা রেখেছি। আমরা বিআরআইতে তো আমরা যোগদানই করেছি, আমরা আসিয়ানের অবজারভার স্ট্যাটাস চাচ্ছি। সো এই মাল্টিলেটারাল ডিপ্লোম্যাসিটা আমাদেরকে খুলতে হবে, সেই জায়গাটাতে আরও জোরদার ভূমিকা আমাদের রাখতে হবে, সেটাই আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল তুষার। বৈদেশিক কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন? বৈদেশিক এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের দুটি বিষয় মূলত আমি মনে করি যে জোর দেওয়া উচিত। একটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, এবং আরেকটি হচ্ছে আমাদের নিরাপত্তা। আমাদের নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা একটি জিওপলিটিক্যালি এমন একটি অবস্থানে রয়েছি যেখানে পারস্পরিক বিবদমান রাষ্ট্র রয়েছে। যেমন চীনের সঙ্গে ভারতের সংঘাত আছে, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত আছে, আবার চীন এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব আছে, আবার মিয়ানমারের সঙ্গে আমাদের রোহিঙ্গা ইস্যুতে একটি জটিলতা রয়েছে, এবং মিয়ানমার খুবই উত্তপ্ত একটি অবস্থায় রয়েছে। আবার ভারতের যে রাষ্ট্রগুলি রয়েছে, যে প্রদেশগুলি আমাদের সঙ্গে ত্রিপুরা, অরুণাচল, হিমাচল, এই দিকে যাদেরকে 7 বোন বলা হয়, সেখানে একটি উত্তপ্ত পরিবেশ রয়েছে, এবং আমাদেরও পার্বত্য চট্টগ্রামে এক ধরনের অশান্তি তৈরি করার জন্য কিছু মানুষ রয়েছেন। আমার মনে হয় যে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হয় না এমন ভাবেই আমাদের বৈদেশিক স্বার্থ রক্ষা করতে হবে, এবং পাশাপাশি আমাদের অর্থনৈতিক স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেখানেই কূটনৈতিক সম্পর্ক করি না কেন, এই সম্পর্ক যেন আমাদের অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে না যায় সেটি চিন্তা করতে হবে। আপনি যদি বিবেচনা করেন তাহলে মধ্যপ্রাচ্যের সঙ্গে কিন্তু আমাদের ধর্মীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যের একটি দেশ বিশেষ করে সৌদি আরবের সাথে, এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক জড়িত। মধ্যপ্রাচ্যের সঙ্গে কিন্তু আমাদের রাজনৈতিক কোনো বিষয়াবলী সম্পৃক্ত না, কিন্তু আমাদের এই অর্থনৈতিক সম্পর্কের কারণে আমাদের কূটনৈতিক সম্পর্ককে এক ধরনের বন্ধুত্বমূলক অবস্থানে থাকতে হয়, যে বন্ধুত্বমূলক অবস্থানের মধ্যে দিয়ে আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মূলত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি ডিল করি। কিন্তু মিয়ানমারের সঙ্গে তো আমাদের আসলে অর্থনীতির চাইতে বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তার সম্পর্ক। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আরাকান আর্মির যে উত্থান, এবং কিছুদিন আগে যে আরাকান অঞ্চলে যে উত্তপ্ত অবস্থা, সেই কারণে আমরা সেন্ট মার্টিনে যেতে পারছি না। তার মানে কি? তার মানে হচ্ছে মিয়ানমারের সঙ্গে আমাদের যত না বাণিজ্য, তার চেয়ে আমাদের নিরাপত্তা অনেক বেশি
সংশ্লিষ্ট। ভারতের দাদাগিরির কারণে কিন্তু ভারতের আশেপাশের কোনো দেশের সাথেই তাদের সুসম্পর্ক নেই। হ্যাঁ, এটাই আমি বলতে চাই যে আমাদের ক্ষেত্রে ভারত যেটি করেছে সেটি হচ্ছে এই বিষয়টিকে মনে রাখে নাই। আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে, পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক উপকারের ভিত্তিতে। আমি যে কথাটি 71 সালে বলেছি যে আমরা যেমন তাদের সাহায্যকে কাজে লাগিয়েছি, তারাও কিন্তু আমাদের এই যুদ্ধকে কাজে লাগিয়েছে। তারা তাদের রাষ্ট্রের জন্য বৃহত্তর নিরাপত্তা তৈরি করতে চেয়েছে, কিন্তু যে জায়গাটা আমি আসতে চাই সেটি হচ্ছে আমাদের যুদ্ধ 9 মাসের, তাদের যুদ্ধ কিন্তু 13 দিনের। তারা আমাদের যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন সেই যুদ্ধ ঘোষণাকে কাজে লাগিয়ে তারা 2 ফ্রন্টে যুদ্ধ করেছেন। এটা আমরা কখনো অস্বীকার করি নাই। কিন্তু আমাদের যে 9 মাসের যুদ্ধ, সেই 9 মাসের যুদ্ধকে যথাযোগ্য ক্রেডিট দিতে তারা সবসময় এক ধরনের কার্পণ্য করেছেন। এটা যতটা তাদের সরকার, তার সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধিজীবী সম্প্রদায়, তাদের সাংবাদিকরা, তাদের পত্রপত্রিকা, সর্বত্র তারা এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করেছেন যে তারা না থাকলে এই বিষয়টি হতো না। কি হতো না তার চাইতে বড় বিষয় হচ্ছে আমরা যুদ্ধ শুরু না করলে ওনারা কোন যুদ্ধে অংশ নিতেন, তাই না? আমাদের মানুষ রিভোল্ট না করলে, আমাদের মানুষ ঘুরে না দাঁড়ালে তারা কার সঙ্গে, কার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে আসতেন? ফলে এই ঘটনাগুলি, আমি মনে করি যে এই মতামতগুলি আমাদের রাজনীতিবিদদেরকে অত্যন্ত আমি মনে করি সততার সঙ্গে তাদের সঙ্গে নেগোসিয়েশনে তুলে ধরা উচিত। আমরা সম্মান চাই পুরো রাজের মতো। তো আপনারা বড় রাষ্ট্র হতে পারেন, আপনারা অনেক অধিকতর ক্ষমতাবান হতে পারেন, আপনাদের পরমাণু শক্তি থাকতে পারে, আপনাদের অনেক বেশি জনসংখ্যা থাকতে পারে, কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে আরেকটি স্বাধীন রাষ্ট্র যেভাবে আচরণ করে ঠিক সেইভাবে আমরা সেই আচরণটা তাদের কাছ থেকে চাই। এটা তো ভূমি দিয়ে ভূমির তুলনা না, এটা তো জনসংখ্যা দিয়ে জনসংখ্যার তুলনা না, এটা তো গায়ের জোরের তুলনা না। এটা হচ্ছে একটি রাষ্ট্রের সম্মানের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্মানের তুলনা। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কি সবসময় সম্মান পেয়েছেন এখানে গেলে? সবসময় কি তাদের প্রধানমন্ত্রী এসে তাকে রিসিভ করতেন? মোটেও না। তারা কিন্তু তাকেও সম্মান দিত না, তাকে এক ধরনের প্রাদেশিক মুখ্যমন্ত্রীর মতো আচরণ করতো তার সঙ্গে। ফলে এবং তাদের প্রয়োজনেই তারা যতটুকু করার তাদের প্রয়োজনই করতো, তাদের স্বার্থকে সামনে রেখে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে যে এইসব আচরণের মধ্যে দিয়ে তারা কিন্তু যে প্রধানমন্ত্রীকে অপমান করছেন কিংবা সরকারকে অপমান করছেন ব্যাপারটা না, তারা বাংলাদেশের জনগণকে অপমান করছেন। আজকে পিকে হালদারকে তারা জামিন দিয়ে ছেড়ে দিয়েছেন, এটা আমরা দেখেছি। আমাদের দেশের ব্যাংক চোরকে তারা জামিন দিয়ে 10 লাখ টাকা জামিনে ছেড়ে দিলে তাদের রাজনীতিবিদরা কোনো কথা বলেন না। এইটাই হচ্ছে ডাইকোটমি, এটাই হচ্ছে অন্যায়ের প্রতি তাদের সমর্থন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব শামীম কামাল, আমরা এখনো সীমান্ত হত্যা বন্ধ করতে পারলাম না। সীমান্তে নন লিথাল উইপন ব্যবহার করার কথা, অথচ ভারত সেটা মানছে না। সম্প্রতি আরো 80,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলো। রিপ্যাট্রিয়েশন তো সম্ভবই হলো না, বরং সীমান্তে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। সব মিলিয়ে কোন পথে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এগুচ্ছে এবং করণীয়টাই বাকি? আচ্ছা, আমাদের যে এখন সাম্প্রতিক যে সমস্যাটা মিয়ানমারের সাথে হচ্ছে, এটা একটু আমি এভাবেই যদি বলি যে মিয়ানমারের সাথে যখন সীমান্ত হত্যা কিন্তু এখনো বন্ধ হয়নি। সীমান্ত অনেক আলোচনা করছি, ফেলানীকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলেছিল, সেটা নিয়ে কিন্তু বিগত দিনে আমরা আমাদের টেলিভিশন থেকে কিংবা আমাদের সাংবাদিক মহল থেকে বিভিন্ন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করলেও সরকারকে সেভাবে আমরা প্রতিবাদ করতে দেখিনি কিংবা সেভাবে অ্যাকশন নিতে দেখিনি। সীমান্ত হত্যার বিষয়টা আমি সীমান্ত জেলার মানুষ, লালমনিরহাট জেলা আমার বাড়ি। তো এই বিষয়টা আমার চোখে দেখা যেটা, এটা একটা অভূতপূর্ণ একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা হয়। আমি একবার রাজশাহী থেকে সৈয়দপুর আসছিলাম, তো হিলি যে জায়গাটা, সেখান থেকে 200 গজের মধ্যে ভারতের সীমান্ত। তো সেই জায়গায় এসে ট্রেন একটা অদ্ভুত ভাবে স্লো হয়ে গেল এবং আমি লক্ষ্য করলাম যে অনেক বেশ কিছু প্রায় 100-200 মহিলা এই ট্রেন থেকে নেমে গেলেন। তো তাদেরকে বিজিবির লোকজন একটু ধাওয়া টাইপের একটু মানে মক সিরিয়াস আচরণ করলো। কিছুক্ষণ পরে ওরা ভারতের বর্ডারে ঢুকে গেল এবং সেখানে বিএসএফ কিছুটা মক সিরিয়াস আচরণ করলো এবং তারা নিরাপদে ভারতে ঢুকে গেল। একই সময় দেখলাম যে 100-150 মহিলা নেমে গেল এবং 100-150 মহিলা গাড়িতে উঠলেন। ট্রেনটা কিন্তু এতটাই, 2 স্টেশনের মাঝামাঝি এতটাই স্লো যে সবাই খুব মানে স্বস্তির সাথে ট্রেনে ওঠার সুযোগ পেল। ব্যবস্থা করে রাখাই হয়েছে দীর্ঘদিন ধরে। এই বিষয়টা একটা প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়। আমরা গরুর ব্যাপার বলি, গরুর ব্যাপারে কিছুক্ষণ আগে বিজিবি এবং বিএসএফ গোলাগুলি করে আসছে, তারপরে এত শান্তিপূর্ণ ভাবে একই গরু বিএসএফ নিচ্ছে 2,000 রুপি, বিজিবি নিচ্ছে 3,000 রুপি। এরকম একটা অলিখিত বাণিজ্য কিন্তু আছে।
এবং এখানে যে ঘটনাটা ঘটছে, অবশ্যই একটাও আমরা মৃত্যু আমরা আশা করি না, কিন্তু তারপরে দু একটা যে হচ্ছে সেটা নিয়ে অবশ্যই এটা আমরা চিন্তিত এবং এটা নিয়ে যথাযথ পর্যায়ে কথা বলা উচিত। কিন্তু সবচেয়ে বড় যে এখন গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে মিয়ানমারের সাথে। দেখুন, মিয়ানমারের সাথে এই প্রবলেমটা আমি মিনিমাম হয়তোবা শখানেক টকশো করেছি, সেখানে আমি বলেছি যে মিয়ানমারের সাথে এই সম্পর্ক সমাধান করার জন্য 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করতে হবে। আজ থেকে 1 বছর আগে আমি বলেছি যদি রোহিঙ্গা সমস্যার সমাধান চায় তাহলে বাংলাদেশের উচিত ইউএলএ এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ করা। এখন আরাকান আর্মি স্বাধীন হবে, এটা সময়ের বিষয়। আরাকানের ক্ষেত্রে একটা অদ্ভুত একটা আমাদের অপূর্ব একটা সুযোগ তৈরি হচ্ছে। আরাকানের প্রতিবেশী দুইটা, একটা হচ্ছে বঙ্গোপসাগর আর একটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আরাকানের কোনো বিকল্প নাই। আমি বলছি কেন নতজানি তো নয়, একেবারে জিরো লেভেল মানে গ্রাউন্ড লেভেলের যে ডিপ্লোমেসি, তার কারণে গত 7-8 বছরে আমাদের কিন্তু একজনও রোহিঙ্গাকে আমরা প্রত্যাবর্ষণ করতে পারিনি। আমি জানি না কি কারণে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত বলে যাচ্ছে যে এই ব্যাপারে আমরা ভারত এবং চীনের সহযোগিতা চাই, যেটা কিছুক্ষণ আলোচনা হলো। পররাষ্ট্র নীতিতে অল্ট্রুইজম, পরার্থবাদ বলে কোনো কথা নাই। আপনি যখনই কোনো দেশকে ইনভাইট করবেন পররাষ্ট্র নীতিতে, সে আগে তার স্বার্থটা আদায় করে নেবে। দেখুন, এই যে মায়ানমারে যে যুদ্ধ অবস্থা হলো, তাতে প্রত্যেকটা প্রতিবেশী দেশ সেখান থেকে ফায়দা লুটেছে। এটা মনে হচ্ছে যে একটা গরু, তার মুখ হচ্ছে সব প্রতিবেশী দেশে এবং এই গরুটার মলদার হচ্ছে বাংলাদেশে। নাহলে 2017 সালে 11 লক্ষ রোহিঙ্গাকে আমাদের যে করালো, কারণটা কি? এবং প্রত্যেক বছর আমাদের 70 থেকে 80 হাজার কোটি টাকা এদের পিছনে খরচ করতে হচ্ছে। এটা কি গোদের উপর বিস্ফোরণ নয়? কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো? এককভাবে ব্যক্তি তৎকালীন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন না। আজকে যে এত বড়টা বোঝায় একটা আমাদের গরিব দেশকে আমাদের নিতে হচ্ছে, এটার দায়িত্ব কে নেবে? সুতরাং পদ্ধতিগত অনেক আমরা ভুল করেছি। এতদিন ধরে চায়না চেষ্টা করছে, ভারত চেষ্টা করছে, তারপরে একজন রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাতে পারলাম না কেন? এখন দেখুন, অচিরেই যখন রাখাইন স্বাধীন হয়ে যাবে, তখন আরাকান আর্মি ছাড়া আপনার কোনো বিকল্প নাই। এখানে গত জানুয়ারিতে অপারেশন 1027 শুরু করলো, তখন রোহিঙ্গাদের সামনে দুইটা অপশন ছিল, একটা হলো বীর মুক্তিযোদ্ধা হওয়া অথবা রাজাকার হওয়া। রোহিঙ্গার যত বড় অর্গানাইজেশন আছে সবাই রাজাকারের পথ বেছে নিল। আরাকান আর্মি থেকে শুরু, আরএসও থেকে শুরু করে, আরসা থেকে শুরু করে সবাই তারা এখন রোহিঙ্গাদেরকে তারা বিশ্বাস করতে পারছে না। এখনো কিন্তু 5 থেকে 6 লক্ষ রোহিঙ্গা এখন আরাকানে আছে। এতদিন তাদেরকে অত্যাচার করেছে জান্তা বাহিনী, এখন তাদেরকে অত্যাচার করছে আরাকান আর্মি। এবং এর মধ্যেই দেখুন, গত এই গন্ডগোল আমাদের এখানে যে বিপ্লবের সময় থেকে শুরু করে 70 থেকে 80 হাজার রোহিঙ্গা আবার প্রবেশ করেছে। তারা আরো 5 থেকে 6 লক্ষ রোহিঙ্গা পুশ করানোর জন্য রেডি আছে। এর মধ্যে দেখুন, যখন এই যুদ্ধ শুরু হলো, তখন চায়নার বিনিয়োগ ছিল $22 বিলিয়ন। এই যুদ্ধের মধ্যে $5 বিলিয়ন বাড়িয়েছে। ভারত এর মধ্যে সিতুয়ে সমুদ্র বন্দরের পরিচালনার দায়িত্ব নিয়েছে। এর মাধ্যমে ভারত কি করেছে? জিওপলিটিক্যালি ভারতের সাথে যে 7 সিস্টারের সম্পর্ক, হুগলি থেকে আপনার সিতুয়ে দূরত্ব হচ্ছে 539 কিলোমিটার। এখান থেকে শুরু করে পালাতোয়া, কালাতোয়া, জরিনপুরে, আইজল পর্যন্ত 7 সিস্টারের সকল রাজধানীতে পৌঁছানোর জন্য কিন্তু ভারত একটা সেফ করিডোর করে নিল। এর প্রেক্ষিতে আরেকটা কাজ ভারত করলো খুব স্মার্টলি, চায়নাকে আউটস্মার্ট করলো। চায়না এখন যে কোনো মূল্যে ভারত মহাসাগরে ঢুকতে চাচ্ছে। চায়না তার সাউথ চায়না সি নিয়ে অনেক বিপদে আছে ওখানে, এবং তার জন্য চায়নার দুইটা পথ, একটা হচ্ছে গোয়েদার দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করা অত্যন্ত এক্সপেন্সিভ চায়নার জন্য। তো চায়না এখন চাচ্ছে যে কোনো ভাবে হোক সিতুয়ে দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য। সিতুয়ে কোনোভাবে আপনার রাখাইন ছাড়তে, মিয়ানমার গভর্নমেন্ট ছাড়তে চাইবে না, কারণ সিতুয়ের হচ্ছে মিয়ানমারের অর্থনীতির পানির কল। এখান থেকে পাইপলাইনে কুনমিং পর্যন্ত একটাতে গ্যাস, একটা তেল যাচ্ছে। তাহলে দেখুন, ইভেন থাইল্যান্ডের কথা দেখুন, থাইল্যান্ডের সাথে মিয়ানমারের দ্বিপাক্ষিক বাণিজ্য হচ্ছে $24 বিলিয়ন। তারা এই যুদ্ধের মধ্যে $24 বিলিয়ন বিজনেস করেছে। তাহলে বলুন, থাইল্যান্ড, লাওস, চায়না, ইন্ডিয়া প্রত্যেকটা দেশ এই যুদ্ধের মধ্যে বেনিফিট করলো। কিন্তু আমরা যে 11 লক্ষ 12 লক্ষ, এখন 12.5 লক্ষ আপনার রোহিঙ্গা আছে, এই এখন পৃথিবীর ওয়ার্ল্ডের রোহিঙ্গা ডায়াসপোরার মধ্যে সবচেয়ে বড় অংশটা 70% এখন বাংলাদেশে। কেন ইমাজিন? অথচ এটার জন্য আমরা কি তাদেরকে লালন পালন করবো? আমাদের মানুষের কি ওই ফ্যালাসি আছে, ওই সামর্থ্য আছে? আমাদের মানুষ কি ভূমধ্য সাগরে ডুবে মরছে না? অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, সামনে যদি আরো 20 লক্ষ এসে ঢুকে আমাদের কিছু বলার নেই, কিছু করার নাই।
এবং আমরা ঢুকেই যাচ্ছি, আমরা তো কোথাও এটা বাধা আমরা ঢুকবে, আপনি অপেক্ষা করুন, এটা ঢুকবে। এটা যখন আপনার এই প্রায় 6-7 মাস আগে আন্দামান নিকোবরের ওখানে দুইটা নৌকা পাওয়া গেল, 300 থেকে 450 রোহিঙ্গা যাচ্ছিল, তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করলো, কেন রে ভাই আমাদেরকে কেন রিকোয়েস্ট করছো, এটা তো ভারতের জলসীমার মধ্যে পড়েছে। তখন ভারতও তাদেরকে নিল না। এরা তখন প্রথমে গেল ইন্দোনেশিয়ায়, তারপরে মালয়েশিয়ায়, 50 জন মাত্র বেঁচে ছিল। তাতে কি হচ্ছে? তাতে কারো কারো কোনো ইয়ে হচ্ছে? আমরা এতটা মানবিকতা দেখাতে গেলাম কি জন্য? আরো যে 5-7 লক্ষ আছে তারা আসবে, ওয়েট করেন। আর এতটা মানবিকতা দেখার দায় দায়িত্ব, শুনুন, একজন ব্যক্তি জুয়ারি একটা পরিবারকে পথে বসায়, আর আমাদের রাষ্ট্রীয় জুয়ারিরা পুরো জাতিকে পথে বসিয়েছে যুগের পর যুগ। আপনি এই পর্যন্ত যে সাথে দলগুলি আসছে, আমি একটা জায়গায় একমত যে গত 15-17 বছরে এই সরকারের যে ভূমিকা ছিল, আমি স্বীকার করছি তারা মোটামুটি সবকিছুই একদম বিসর্জন দিয়েছে, সম্প্রদান কারকে ভারতের কাছে সবকিছু তুলে দিয়েছে। বাকি গভর্নমেন্ট, অন্যান্য দলের যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, তারা কতটুকু জাস্টিস করতে পেরেছে? সুতরাং আমি একটা কথা খুব প্লেনলি বলতে চাই, স্বাধীনতার পরে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে ইয়ে করতে পারে নাই। ওই সময় কি নদী বিশেষজ্ঞ ছিল না? ওই সময় কি আপনার মানে শরণার্থী নিয়ে কাজ করার লোক ছিল না? তারা তখন তো সুন্দর সুন্দর কথা বলেছে। তাহলে এই যে বিষয়টা দেখুন, রাষ্ট্রীয় স্বার্থ, আমাদের সমস্যাটা কি রে ভাই? আমাদের সমস্যা হচ্ছে আমাদের কোনো যাত্রা বিমান নাই, আমরা যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি এই অভিলাষ আমাদের নাই। তাহলে তো আমাদের উপর অত্যাচার নিপীড়ন চলতেই থাকবে। সুতরাং আপনি ধরে নেন যে অবশিষ্ট যে রোহিঙ্গারা আছে তারাও আমাদের। এখন এখানে একটা কথা বলি, যে মানে আমার ভাই যেটা বললেন যে নিরাপত্তার ঝুঁকিটা এই জন্য বললাম যে আমাদের যে সামরিক জ্ঞান, ভারত 1000টা ভুল করবে কিন্তু বাংলাদেশ আক্রমণ করবে না। এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ভুল হবে, তার অস্তিত্বের প্রশ্ন দাঁড়াবে। কেননা আপনার একটা দেশ, আমরা খুব স্বাভাবিক নিয়মে বলি যে 1:3 পাওয়ার লাগে। বাংলাদেশের এখন যে সামরিক বাহিনী আছে তাতে 30 ডিভিশন দরকার হবে। ঢাকা শহরকে আক্রমণ করতে 6 মাস সময় লাগবে, 60 ডিভিশন লাগবে। ভারতের চায়না ফ্রন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, পাকিস্তান ফ্রন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারত কোনো অবস্থাতেই আমি এগুলো বলতে চাচ্ছি না, বিকজ একজন একাডেমিশিয়ান হিসেবে এগুলো আমি আলোচনা করতে পারি, বাট এখন পাবলিকলি আলোচনা করা আমি মনে করি না যুক্তিযুক্ত। কিন্তু কথা হলো যে এখন দেখুন, আমি আরো স্পেসিফিক বলি, আমি মিরর এশিয়ার 2 সেপ্টেম্বর মিরর এশিয়ার আমি রিপোর্ট করছি, এখানে বলছে যে বাংলাদেশ এবং হাসিনা এবং রয়ের পরবর্তী পরিকল্পনা কি। এখানে একটা পয়েন্ট আসছে যে 400 কর্মকর্তা বাংলাদেশে পাঠিয়েছিল, যারা 28 জুলাই ফিরে গেছে। এগুলি হচ্ছে তথ্য, এগুলি প্রমাণের বিষয়। আমরা যদি অ্যালাউ না করি, সরকার যদি অ্যালাউ না করে, তাহলে একজন তো ঢুকতে পারবে না। আমরা অ্যালাউ করেছি বলেই এই রকম অঘটন ঘটেছে। তাহলে এখন মানুষের সচেতন হওয়া উচিত, কারা ক্ষমতায় আসবে, কাদের কাছে দেশ নিরাপদ। সবচেয়ে বড় ভয়ানক যে বিষয়, রাষ্ট্র কি করলো, দল কি করলো, সেটা বড় কথা নয়। পাবলিক পারসেপশন এখন কিন্তু ভারতের বিপক্ষে। যে চশমায় ভারত বাংলাদেশকে এতদিন দেখেছে, এই জুলাই বিপ্লবের পরে সেই বাংলাদেশ নেই। দীর্ঘ 15 বছর ধরেই চরমভাবে ভারতের বিরুদ্ধে চলে গেছে। এটার জন্য প্রথম দায়ী কিংবা দায়িত্ব ভারতকে নিতে হবে, কারণ ভারত তার আচরণের মাধ্যমে এবং বিগত সরকারের সাথে যে সকল যা করেছেন কিংবা যা বুঝিয়েছেন, তাতে জনগণ ভারতের বিপক্ষেই চলে গেছে। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিয়ে আসি, আমি জাস্ট এই কথাটা উত্তর দেই। আমি এই কথা উত্তর দেই, আপনি কেন ভারতকে দোষ দিবেন? আপনি কেন নিজেকে দোষী করছেন না? আমরা যদি এই দুর্বলতা না দেখাতাম, ভাই সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, তার থেকে অনেক বড় দেশ মালয়েশিয়া। যখন সিঙ্গাপুরকে ডিভোর্স করলো মালয়েশিয়া 60s-এ, তখন কিন্তু এই লি কুয়ান কান্নাকাটি করেছিল। আর আজকে মালয়েশিয়া কান্নাকাটি করে যে আমরা কি হারিয়েছি। দ্যাট ইজ হাউ। আপনি প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু প্রতিবেশীর অ্যাটিটিউড তো চেঞ্জ করতে পারবেন। আপনাকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে বাধ্য হয় তাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে। সুতরাং ভাই, আগে নিজের দোষটা, আগে নো দাই সেলফ, আগে নিজের সমস্যাটা বুঝি, তারপর আমরা অপরাধ অন্যকে দোষারোপ করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আব্দুল লুৎফ স্যার, আপনি যোগ করতে চাচ্ছিলেন? আমি শুধু যোগ করতে চাইছি যে রোহিঙ্গাদের ইস্যুতে একটি তথ্য শুধু আপনাদেরকে মনে করিয়ে দিই। আমাদের সরকার কিন্তু সৌদি আরবের সঙ্গে একটি নেগোসিয়েশনের ভিত্তিতে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়েছেন, এবং সেটা কিন্তু একটা বিরাট সংখ্যক পাসপোর্ট আমরা কিন্তু দিয়েছি। এবং এই যে আমরা পাসপোর্ট দিয়ে দিলাম, এই বিষয়টাও কিন্তু কারোর সঙ্গে আলাপ সালাপ করার কোনো দরকার মনে করেন নাই। আমাদের পাসপোর্ট নিয়ে তারা একটি ভয়ঙ্কর কাজ হয়ে গেছে, সেটা আসলে সেভাবে আলোচনায় আসেনি। সেটা আলোচনায় আসেনি। শুধু তাই না, সরকার প্রধান
বেশ গর্বের সঙ্গে বলেছেন যে উনি 16 কোটিকে খাওয়ান, আরো 10 লক্ষকে খাওয়াতে পারবেন না। 16 কোটিকে খাওয়ানো হয় বা খায় মানুষ, এখানে তার অধিকার, এটা তার রাষ্ট্র, এখানে খাওয়ার অধিকার আছে আমার। এখানে আমি ফসল ফলাই, এখানে আমি জন্মেছি, আমি জন্মসূত্রে এই দেশের নাগরিক, এই দেশের মাটি বাতাস পানি সব জায়গাতে আমার অধিকার আছে। আমার অধিকার ক্ষুণ্ণ করে কেউ নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে নাকি যে আমি 16 কোটির জন্য অন্যের ব্যবস্থা করি, আমি আরো 10 লক্ষকে নিয়ে আসবো? মানে আপনি এটা পারেন নাকি যে আপনার নিজের সন্তানদের অধিকার ক্ষুণ্ণ করে আপনি প্রতিবেশীর সন্তানকে দত্তক নিবেন? এটা হয় নাকি? এই কাজগুলি করা হয়েছে এবং এগুলা নিয়ে যখন কথা বলা হয়েছে একদল লোক ঝাঁপিয়ে পড়েছে যে আপনারা ভ্রাতৃত্ববোধের ক্ষতি করছেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করে দিই, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু রোহিঙ্গারা আমাদের বিপক্ষে ছিল। এটা আমি শিওর যে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব জানেন। রোহিঙ্গারা কখনোই কোনো স্বাধীনতা যুদ্ধে আমাদের পক্ষে থাকে নাই, উল্টা রোহিঙ্গারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বিপক্ষে ছিল। এবং আরো একটা বিষয় বলি, রোহিঙ্গাদেরকে যে বার্মিজরা অবিশ্বাস করে, বার্মিজরা যখন আন্দোলন করছে মানে যুদ্ধ করছে জাপানিদের বিরুদ্ধে, সেই সময় রোহিঙ্গারা কিন্তু তাদের বিরুদ্ধে ছিল। ফলে রোহিঙ্গারা কিন্তু একটা দীর্ঘমেয়াদে তারা এই ধরনের কাণ্ড কারখানা করার কারণে আজকে বিপদের মধ্যে আছে। রোহিঙ্গারা কিন্তু তাদের যে আজকে অবস্থা, এর জন্য তাদের নেতৃবৃন্দ কিন্তু দায়ী। এবং এই বিষয়টি ঐতিহাসিকভাবে আমাদের জানা উচিত। আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের মিডিয়া খুব একটা খোলামেলা কখনোই আলোচনা করে নাই, কেননা কক্সবাজারের হোটেলগুলিতে প্রচুর লোক হয়েছে, তারপরে সেইখানে বিদেশি সাহায্য সংস্থারা ইচ্ছা মতো প্লেনে যাতায়াত করতে পেরেছেন, সেইখানে বেশ একটা ইকোনমির একটা বেশ বিষয় হয়েছে। কিন্তু শুরুতেই আপনারা একটা জিনিস ভুলে গিয়েছেন, রোহিঙ্গারা এখানে থাকে হচ্ছে সাহায্যের টাকায়, সাহায্যের পয়সায়, সাহায্যের খাবার পায়। ফলে এরা করে কি, কাজ করতে শুরু করে এবং কাজ করে একটা খুবই অল্প মূল্যে, যে কারণে কক্সবাজার এলাকায় এবং ওই এলাকায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকা আপনারা খোঁজ নিলে জানবেন যে আমাদের যারা লেবার, আমাদের যারা কাজ করেন তারা কাজ পান না, তারা সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছেন, তারা সেখান থেকে কাজচ্যুত হয়েছেন। এবং শুধু তাই না, শুরুর দিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে রোহিঙ্গারা পাহাড় দখল করে ফেলেছে, জায়গা দখল করে ফেলেছে, সংরক্ষিত বনভূমির মধ্যে ঢুকে পড়েছে এবং শেষ পর্যন্ত তাদেরকে যখন কনফাইন করার চেষ্টা করা হয়েছে সেইটাকে তারা প্রতিবাদ করেছে। এবং যখন তাদেরকে একটা দ্বীপে পাঠানোর চেষ্টা করা হয়েছে, সোনাদিয়া দ্বীপে, তখন আবার একদল লোক মানবাধিকারের প্রশ্নে চেঁচাতে শুরু করেছেন। আমি তো মনে করি যে জাতীয় স্বার্থে রোহিঙ্গাদের বিষয়ে আমাদের অতি দ্রুত ঐক্য করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা তো এইভাবে আনলিমিটেড allowance of people coming to our country and eating our food, using our local resources, even getting our passport, এটা তো আমরা অ্যালাউ করতে পারি না। আমি কিন্তু লাস্ট সেন্টেন্স সময় আছে, যত আপনার ক্রাইম সবকিছু আপনি আরেকটা তথ্য দেই, বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে এইডস সংক্রমণ হয় যে এলাকাতে, গত কয়েক বছরের রিসার্চ যদি দেখেন তাহলে দেখবেন প্রায় সকল নতুন কেস রোহিঙ্গাদের মধ্যে, বাংলাদেশের নতুন এইডস রোগী ধরা পড়ছে রোহিঙ্গাদের মধ্যে। এবং এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেউ আলাপ করছে না। এবং ওই এলাকাতে একটি কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের একটি কার্যক্রম শুরু হয়েছে যেখানে রোহিঙ্গারা অংশ নিচ্ছেন, এটা নিয়েও কেউ কথা বলছেন। আমাদের সামাজিক স্বাস্থ্যগত যে হুমকি তৈরি হয়েছে সেটা নিয়ে কেউ কথা বলছেন না। এবং ওইখানে একটি অস্ত্র শস্ত্র নিয়ে আমি দেখেছি নিজেদের মধ্যে বিবাদও হয়, তারা নিজেদের মধ্যে বিবাদ করছেন, থাকেন আশ্রিত, সেখানে তারা নিজেরা মারামারি করেন এবং সেখানে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র বাণিজ্য, ড্রাগের কিংবা মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে। সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিলেই কি আমরা যে কোনো কিছু নিয়ে নিব নাকি? এটা তো কোনো মানে হয় না। আমরা নিশ্চয়ই সামনে একটি আলাদা আলোচনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা শেষ করব। আমিনা মহসিন কিছু যোগ করতে চাচ্ছিলেন? আমি এখানে অ্যাকচুয়ালি রোহিঙ্গাদেরকে নিয়ে বলতে চাচ্ছিলাম। তুষার অনেকগুলো কথা বলে গেছে, সেগুলো সত্যি বা নিশ্চয়ই উনি তথ্যের ভিত্তিতে এই কথাগুলো বলছেন, কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে রোহিঙ্গারা স্টেটলেস পিপল, তাদের কিন্তু কোনো রাষ্ট্র নেই। এবং মিয়ানমার গভর্নমেন্ট আইন করে কনস্টিটিউশনালি তাদেরকে তাদের নাগরিকত্ব বাতিল করেছে। ওরা যখন এখানে আশ্রয় নিয়েছে, এটা একটা মানবিকতার ব্যাপার। এবং সেখানে আমার মনে হয় যখন এত বড় একটা জনগোষ্ঠী এভাবে থাকে তখন অনেক ধরনের বিপর্যয় হয়। তুষার যেগুলো বলছে সেই তথ্যগুলোকেই আমাদের তুলে ধরা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই সমস্যার সমাধানের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, পররাষ্ট্রনীতি, কূটনীতি কিংবা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কেবল
আনুগত্যের পরিচয় দিয়েছে। এখানে সমতা, ন্যায্য হিস্সা এবং আত্মমর্যাদা ছিল অনুপস্থিত। তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে, এর ধারাবাহিকতা থাকতে হবে। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল চালাতে ভারতের সমপরিমাণ ফি আরোপ করতে হবে অথবা বিনিময়ের কঠোর শর্ত আরোপ করতে হবে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে সে দেশের জনগণের মাঝে এবং সারা বিশ্বে যে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে তার বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরতে ব্যাপক ভিত্তিক উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত্য থাকতে হবে। ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে এক থাকতে হবে। সীমান্তে হত্যা বন্ধে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশকে প্রকৃত বন্ধু চিহ্নিত করতে হবে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচক বৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃ প্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।